আমি ড্যাডির কাছে যাব, তোকে আমি পুলিশে দেব। তোর এত বড় সাহস, তুই এই নীলার গায়ে হাত তুলিস? আমি তোর নামে মামলা করব। নীলার কথা শুনে আমার হাতির লাঠি দিতে আবারও সজোরে একটা বাড়ি মেরে দিলাম নীলার পিঠে। ওই, আমি তোমার স্বামী, তোমার সাহস হয় কি করে আমার সাথে তুই করে কথা বলার? আপনি করে বলো, নাহলে বাসরাতে আমার আদর খাওয়ার বদলে আরো মার খেতে হবে তোমার। কিসের বাসররাত, কিসের আদর? আমি তোর মতো ছোট লোককে নিজের বর হিসাবে কখনোই মানব না। আমি ড্যাডির কাছে যাব। চুপ, একদম চুপ। ভালো ভালো বলছি, একদম চুপ করো। ভালো বউয়ের মতো আমার কথা শোনো, নাহলে লাঠির বাড়ি একটাও নিচে পড়বে না। আমার কথা শুনে নীলার কান্নার আওয়াজ যেন আরো বেড়ে যায়। এর আগে কখনোই কারো হাতের মার খায়নি, তবে বাসরাতে যে তাকে বরের হাতে মার খেতে হবে এটা তার ভাবনার বাইরে ছিল। এই তো, তাহলে আপনাদেরকে শোনাই আসল ঘটনাটা কি। 30 মিনিট আগেই ঘটে যাওয়া যে ঘটনাটি। লাল টুকটুকে রঙের পাথরের কারুকাজ করা লম্বা লেহেঙ্গা আর লাল ওড়না পরে বধূ সাজে বসেছিল নীলা। আজকে সন্ধ্যায় তার বিয়ে হয়েছে। ড্যাডির মুখে শুনেছে অনেক বড় লোকের ঘরের ছেলের সাথে তার বিয়ে। ছেলেটা দেখতে বেশ হ্যান্ডসাম, যদিও এগুলো সব ওর বাবার মুখে শুনেছিল। আমাকে সে দেখেও নি একবারও, কারণ ওর বাবার উপর অগাধ বিশ্বাস ছিল তার। সদ্য বিবাহিত বরকে নিয়ে কত শত স্বপ্ন এঁকেছিল। বিয়ের পর কোথায় হানিমুনে যাবে, কোন 5 স্টার হোটেলে ক্যান্ডেল লাইট ডিনার করবে প্রতিদিন, কোন শপিং মল থেকে দামি দামি শপিং করবে, এসব নিয়ে আকাশ পাতাল ভেবেছিল নীলা। হঠাৎ নীলার ভাবনার ছেদ পড়ে দরজা খোলার শব্দে। নীলা এমনিতে অন্য মেয়েদের মতো খুব একটা লজ্জা পায় না, তবে বাসরাত বলে কথা, তাই না চাইলে একটু লজ্জা তো চলেই আসে। বরকে রুমে ঢুকতে দেখে মাথার ঘোমটাটা আরেকটু টেনে দিয়ে গুটিসুটি মেরে বসে রইল নীলা। নীলার সদ্য বিবাহিত বর নীলার সামনে এসে, মানে আমি তার সামনে গিয়ে রাগী গলায় বললাম, বাসর ঘরে বর রুমে ঢুকলে সালাম দিতে হয়, এটা কি তোমাকে বলে দেয়নি নীলা? আমার কণ্ঠ শুনে হকচকে উঠে মাথার ঘোমটাটা সরিয়ে ফেলে নিলাম, কারণ কণ্ঠটা ওর খুব চেনা। বরের বেশে আমাকে সামনে দেখে ওর মাথা যেন আকাশ ভেঙে পড়লো। আমার মধ্যে একজন গরিব ছোট লোকের সাথে ওর বিয়ে হয়েছে ভাবতে যেন পাগল হয়ে যাচ্ছে নীলা। নীলা দ্রুত বিছানা ছেড়ে নেমে অবাক হয়ে বলল, আবিদ, তুমি এখানে? আমার বর কোথায়? তুমি আমার বাসর ঘরে কি করছো? বারে, নিজের বিবাহিত বরকে জিজ্ঞেস করছো যে সে তোমার বাসর ঘরে কি করছে? বলি, বাসর ঘরে বর না থাকলে বাসর করবে কার সাথে? এখন সময় নষ্ট না করে আমায় সালাম করে চলতে। হোয়াট? তুমি আমার বর হতেই পারো না। আমার তো বিয়ে হয়েছে বিশাল বড় লোকের ছেলের সাথে, আর তুমি তো একজন ভিখারি। বলো আমার বর কোথায়? আমি আমার বরের কাছে যাব। কবুল বলার সময় তুমি হয়তো বরের নামটা ঠিক করে শোনোনি নীলা, তাই আমার আবল তাবল বকছো। তোমার বিয়ে কোনো বড় লোকের ছেলের সাথে নয়, বরং আমার মতো ভিখারির সাথে হয়েছে। অসম্ভব, এটা হতেই পারে না। আমি মানি না তোর মতো ভিখারিকে আমার বর হিসাবে। আমি চলে যাব এক্ষুনি, এই মুহূর্তে আমি চলে যাব এখান থেকে। ড্যাডি আমার সাথে এমনটা করতেই পারে না। ওইভাবে বসে বসে নাকাকানা না করে এখানে এসে আমার পার্টি চলতে। বিছানায় শুয়ে নীলার দিকে তাকিয়ে এই কথাটি বললাম। আমার কথা শুনে নীলা কাঁদতে কাঁদতে নাক টেনে টেনে বলল, আমি পা টিপতে পারবো না। আমি ড্যাডির কাছে যাব, তোকে আমি পুলিশে দিব। তুই মিথ্যে বলে আমায় বিয়ে করেছিস, তোকে আমি স্বামী বলে মানি না। নীলার কথা শুনে লাঠিটা হাতে নিয়ে আমি রাগী গলায় বললাম, তবে রে, 2টা বাড়ি খেয়ে পেট ভরেনি তাই না? আরও কয়েকটা লাগাবো নাকি? কথাটি বলেই বাড়ি মারার জন্য লাঠিটা উঁচু করে ধরলাম। সাথে সাথে ভয়ে চোখ মুখ বন্ধ করে নীলা চিৎকার করলো, দিচ্ছি দিচ্ছি, আমি পা টিপে দিচ্ছি, আর মেরো না প্লিজ। এই তো আমার ভালো বউ, তাহলে আর বসে না থেকে কাজে লেগে পড়ো। কথাটি বলেই বিছানায় গিয়ে শটাং করে শুয়ে পড়লাম। না চাওয়া সত্ত্বেও বাধ্য হয়ে নাক টানতে টানতে আমার কাছে এসে আমার পা টিপতে লাগলো নীলা। পা টিপছে আর নাক টেনে টেনে কান্না করছে। শুয়ে থেকে বইয়ের পা টিপে দেওয়ার মজায় উপভোগ করছি আমি। বেশ কিছুক্ষণ পর নীলার এক হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে দিলাম। আচমকা হাতে এমন টান পড়ায় তাল সামলাতে না পেরে আমার বুকে আশ্রে পড়লো নীলা। সাথে সাথে আমি নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ওই, একদম নাড়াচাড়া করবা না, আমি এখন ঘুমাবো। ঘুমাবি তো ঘুমা না, আমাকে ছাড়। বেটা ছোট লোক, আমি তোর সাথে ঘুমাবো না। লাঠিটা কি তাহলে আবার আনবো? ভালোই ভালো আমার ঘুমোতে দাও, আর নিজে ঘুমাও, নাহলে সারা রাত না ঘুমিয়ে আমার পা টিপতে হবে আর লাঠির বাড়ি খেতে হবে। আমার কথা শুনে শব্দ করে কাঁদতে লাগলো নীলা। ও ড্যাডি গো, আমায় এই ছোট লোকের কাছ থেকে নিয়ে যাও। আমি এর সাথে থাকবো না। ওই, একদম চুপ, নাহলে মাথার উপরে তুলে একটা আছাড় মারবো বলে দিলাম। চুপ করে ঘুমা বলছি, কালকে আবার আমাদের আসল বাড়ি যেতে হবে তোমার। আমার কথা শুনে নাক টেনে ধরা গলায় নীলা বলল, আসল বাড়ি মানে? এটা কার বাড়ি তাহলে? তোমার কি মনে হয় নীলা, আমার মধ্যে একজন গরিব মানুষের বাড়ি ওটা হবে? আরে, এটা তো আমি একদিনের জন্য ভাড়া নিয়েছি তোমায় বিয়ে করব বলে। কালকে তোমায় আমার আসল বাড়িতে নিয়ে যাব।
আমরা আমার কুঁড়ে ঘরে এখন ঘুমোতো। আমার কথা শুনে নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। ওর মতো এমন বড় লোকের একমাত্র মেয়ে কিনা কুঁড়ে ঘরে থাকবে, ভাবতেই অবাক লাগছে নীলার। কিন্তু লাঠির বাড়ি খাওয়ার ভয়ে কিছুই বলারও সাহস পাচ্ছে না। তাই মনে মনে বুদ্ধি করলো যে আমি ঘুমালে চুপি চুপি উঠে পালিয়ে যাবে। মনে মনে এসব ভেবে ঘুমিয়ে পড়ার ভান ধরল নীলা। আমি নীলাকে পরম যত্নে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে আস্তে করে চোখ খুলে আমার দিকে তাকালো নীলা। তখন বুঝতে পারলো যে আমি বেঘরে ঘুমোচ্ছি। খুব সাবধানে বিছানা ছেড়ে নেমে গেল নীলা। তারপর দৃঢ় পায়ে দরজার দিকে পা বাড়ালো। দরজার কাছে গিয়ে দরজার লক খোলার জন্য হাত বাড়াতেই নীলার হাতটা খপ করে ধরে ফেললাম। কি হলো জানেমান? সদ্য বিবাহিত স্বামীকে ছেড়ে বাসর না করে পালিয়ে যাচ্ছ? এটা কি করে মেনে নেই বলো? কে স্বামী? কিসের স্বামী? আমি তোর মতো একটা ছোট লোককে কখনোই আমার স্বামী হিসাবে মানব না। আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই নেই তোর মাঝে। কথাটি বলার সাথে সাথেই নীলাকে ঠাস করে একটা চর বসিয়ে দিলাম। আমার চর খেয়ে ফ্লোরে পড়ে গেল নীলা। আমি নীলার কাছে এগিয়ে গিয়ে চুলের মুঠি শক্ত করে ধরে নিজে থেকে ঘোরালাম। স্বামী হিসেবে যখন মানতেই পারবি না, তাহলে আমার সাথে ভালোবাসা নাটক করেছিলি কেন? কেন গ্রাম থেকে আসা একটা সহজ সরল ছেলের বুকে ভালোবাসার তীর মেরেছিলি? কেন আমি বারবার ইগনোর করার সত্ত্বেও আমার পিছু পিছু ঘুরে আমার মনে ভালোবাসার ফুল ফুটিয়েছিলি? আর কেন এবার বিনা দোষে তোর জন্য আমার জেল খাটতে হয়েছিল? উত্তর দে, উত্তর দে বলছি। কথাগুলো বলেই আমি আবারও নীলা গালে থাপ্পড় মারলাম। আমার হাতে মার খেয়ে নীলার ঠোঁট কেটে রক্ত পড়তে শুরু করলো। নীলা গালে হাত দিয়ে কেঁদে চলেছে একধারে। নীলার ঠোঁটে রক্ত দেখে নীলাকে কোলে তুলে নিলাম। নীলা মায়ের খাওয়ার ভয় আর কিছু বলছে না। কোলে করে বিছানে এনে বসিয়ে দিলাম নীলাকে। তারপর নীলার ঠোঁটের কাটা জায়গা পরিষ্কার করে দিয়ে আলতো করে একটা চুমুকে দিয়ে গম্ভীর করে বললাম, ঘুমিয়ে পড়ো, সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিতে হবে। আমার কথা শুনে নীলা চিল্লে কিছু বলতে যাবে, তার আগে আমি আবার বললাম, আর একটা কথা বললে তোমার জন্য ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে নীলা। ভালো ব্যবহার করছি বলে ভেবো না আমি সে আগের মতোই ভালো সহজ সরল ছেড়ে আছি। আমার খারাপ রূপটা দেখতে না চাইলে চুপচাপ ঘুমিয়ে পড়ো। আমার কথা শুনে আর কিছু বলার সাহস পেল না। নীলা বাধ্য মেয়ের মতো ঘুমিয়ে পড়লো। আর আমি চলে গেলাম বেলকনিতে। বেলকনি গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছি। চোখ থেকে ঝরে পড়ছে কষ্টের অশ্রুধারা। আকাশের দিকে তাকিয়ে 1.5 বছর আগের অতীতে ডুব দিলাম। 1.5 বছর আগে গ্রাম থেকে খুব ভালো রেজাল্ট করে ঢাকা শহরে কলেজে পড়ার জন্য চোখে হাজার স্বপ্ন নিয়ে আসলাম। আমার মা আমি ছোট থাকতে মারা যান। সৎ মামাকে কষ্ট দেবে ভেবে আমার বাবার বিয়ে শাদী করেননি। সারাদিন রিক্সা ছেলে কোনো রকমে বাপ ছেলে মিলে সুখে সংসার ছিল। আমি আবির। আমার বাবা অনেক পড়াশোনা জানা ভালো শিক্ষিত লোক হলেও কেন যেন সে চাকরি করতে পারতো না, বরং রিক্সা ছেলে যা রোজগার করতো সেটা দিয়ে বাবা ছেলে বেশ ভালোভাবেই চলে যেত। বাবার কষ্ট হবে ভেবে আমি ঢাকায় পড়াশোনা করতে চাইনি, কিন্তু আমার বাবার জোরাজোরিতে ঢাকার কলেজে ভর্তি হওয়ার জন্য রাজি হই। গ্রাম থেকে ঢাকায় এসে নিজেকে খুব অসহায় লাগতো, কিন্তু বাবার স্বপ্ন পূরণ তো করতেই হবে। বাবাকে যে খুব ভালোবাসি আমি। ঢাকায় আসার পর আমার বাবার একজন পরিচিত লোকের বাসায় উঠি। লোকটা বেশ ভালো ছিল, আমাকে সে অনেক ভালোবাসতো। ঢাকায় এসে ঢাকার একটা নামি দামি কলেজে ভর্তি হই। রেজাল্ট ভালো থাকায় খুব একটা কষ্ট করতে হয়নি। আর আমি ঢাকায় এসে যার বাসে উঠি তার সাথে কলেজের প্রিন্সিপালের সম্পর্ক থাকায় আরও একটু উপকার হয়। আজ আমার কলেজে প্রথম দিন। কলেজে যাওয়ার জন্য একটা ঢোলা শার্ট, ঢোলা প্যান্ট, মাথা চুলে তেল লাগিয়ে চুল আছড়ে রেডি হয়ে নিই। তারপর কলেজে চলে যাই। কলেজে সবাই আমাকে দেখে বেশ হাসাহাসি করে, এক একজন এক এক রকম অপমানজনক কথা বলে, কিন্তু আমি সেগুলোকে গায়ে না লাগিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ি। আমার তখন মাথায় একটাই চিন্তা ছিল, আর সেটা হলো বাবার স্বপ্ন আমাকে যে করে হোক পূরণ করতে হবে। ঢাকা শহরে আসার পর প্রায় 2 মাস কেটে যায়। এর মাঝে আমি শহর থেকে নিজেকে ঢাকা শহরের সাথে অনেকটাই মানিয়ে নিই। নিজের ড্রেস আপ অনেকটা চেঞ্জ করে ফেলি। আমাকেও তখন অনেকটা স্মার্ট লাগতো, কিন্তু আমি কলেজে কারোর সাথে কথা বলতাম না। সবসময় পড়াশোনার মাঝে নিজেকে ডুবিয়ে রাখতাম। আমি দেখতে 5 ফিট 10 ইঞ্চির মতো হাইট, গায়ের রং উজ্জ্বল শ্যাম, মায়াবী চোখ, চৌকা নাক আর মুখে সবসময় মিষ্টি হাসি নিয়ে থাকি। আমার চেহারায় ছিল একটা নিষ্পাপ ভাব, আর বেশ হ্যান্ডসামও। পড়াশোনায় ভালো হয় অনেক মেয়েই আমার সাথে প্রেম করার জন্য এগিয়ে আসে, কথা বলতে চাইতো, কিন্তু আমি সবসময় নিজেকে গুছিয়ে নিতাম সবার থেকে। কখনো কোনো মেয়ের সাথে ইচ্ছে করে কথা বলতাম না। একদিন আমি কলেজের গেট দিয়ে কলেজে ঢুকতে একটি মেয়ে দৌড়ে এসে আমার উপর আসতে পড়ে। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগে মেয়েটিকে নিয়ে নিচে পড়ে যাই। হাতে বেশ ব্যথাও পাই। মেয়েটির দিকে না তাকিয়ে নিজের থেকে তাড়াতাড়ি মেয়েটিকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়াই। তারপর অন্যদিকে করে সরি বলে হনহন করে সেখান থেকে চলে যাই। আমি চলে গেলে পিছনে থাকা মেয়েটা এটা মানতে পারে না যে ওকে কেউ ইগনোর করে চলে গেল। ঢাকার বিশিষ্ট শিল্পপতির একমাত্র সুন্দরী মেয়ে নীলা, যেমন তার রূপ তেমনই তার অহংকারে ভরা, আর রাগটা যেন তার আকাশ ছোঁয়া। ওর দিকে না তাকিয়ে এভাবে চলে যাওয়াকে মেনে নিতে পারেনি নীলা। রাগে
ফোঁস করতে থাকেও। আর তখন নীলার বান্ধবী অনু আর আঁকি এসে বলে, কি রে নীলা, এটা কি হলো বলতো? তোর দিকে একবার ফিরেও তাকালো না ছেলেটা। আহারে, আমাদের তো ভাবতে অবাক লাগছে, তোকে দেখেও না দেখার মতো করে চলে গেল। এই তো রূপের বাহার। বান্ধবীদের কথায় মাথায় যেন রক্ত উঠে যায় নীলার। ওই গেও ভুট্টার এত বড় সাহস, ও আমাকে ইগনোর করে, এই নীলাকে ইগনোর করে। ওকে তো আমি মেরেই ফেলবো। মেরে ফেললে কি সব ঠিক হয়ে যাবে বল? ওই ছেলেটা তো তোকে দেখে এমন ভাব করলো যেন তোর রূপের ওর কোনো কিছুই যায় আসে না। তাহলে আমি ওকে হাত পা ভেঙে কলেজ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। তাতে কি তোর অপমানের প্রতিশোধ নেওয়া হবে বল? বরং সবাই বলবে গ্রামের একজন গেও ভূত তোর মতো রূপবতীকে পাত্তাই দেয়নি। বান্ধবীদের কথায় রাগে যেন নিজের মাথা চুল ছিঁড়তে ইচ্ছে করছে নীলার। কিন্তু তবুও নীলা নিজেকে শান্ত করে বলে, তাহলে আমি কি করব বলো? কি করলে আমার প্রতিশোধ নেওয়া হবে? এমন কিছু কর যেন ওই ছেলেটা তোর পেছনে পোষা কুকুরের মতো ঘুরঘুর করে, তোর ভালোবাসায় পাগল হয়ে যায়। তাহলেই বুঝবো তোর রূপের বাহার। হোয়াট? তোর কি মাথা খারাপ হয়ে গেছে আখি? কি বলছিস কি তুই? আমি কিনা প্রেম করব ওই গেও ভুট্টার সাথে? ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। আরে ইয়ার, এত সিরিয়াস হচ্ছিস কেন? আমরা তো তোকে বলিনি ওর সাথে সত্যি সত্যি প্রেম করতে। তুই শুধু ওর সাথে এমন কিছু কর যেন ও তোর প্রেমে পড়ে। পড়াশোনায় ভালো বলে খুব অহংকার ওই ছেলেটার। ওর সব অহংকার ভেঙে দে, আর যখন ও তোর পিছু পিছু ঘুরবে তখন অপমান করে তাড়িয়ে দিবি। সিম্পল। বান্ধবীদের কথায় কিছু একটা ভাবলো নীলা। তারপর বাঁকা হেসে বলে, ইয়েস, তোরা ঠিক বলছিস। আমি সত্যিই তাই করব। ওই গেও ভুট্টাকে আমার পেছনে কুকুরের মতো দৌড় করাবো আমি। তারপর আমার এই অপমানের প্রতিশোধ নিব। আর এটা আমার চ্যালেঞ্জ। এই নীলা চ্যালেঞ্জ এটা। ওই ঘটনার পর থেকে নীলা আমার সাথে ভাব করার অনেক ট্রাই করে, কিন্তু আমি পড়াশোনা ছাড়া কিছুই বুঝতে দিতাম না। তাই নীলার দিকে তেমন গুরুত্বও দিই না। এটাতে নীলার রাগটা যেন আরও বেশি বেড়ে যায়। নীলা ভাবতে থাকে কি করে এই আবিরকে নিজের ফাঁদে ফেলা যায়। 1 মাস পর আমি লাইব্রেরিতে বসে বই পড়ছিলাম, তখন নীলা এসে আমার সামনে দাঁড়ায়। হাই আবির, আপনার সাথে একটু কথা ছিল। যদি কিছু মনে না করেন, আপনার পাশে কি একটু বসতে পারি? নীলার কথা শুনে এক নজর নীলার দিকে তাকিয়ে মাথা সাই দিই। নীলা আমার পাশে বসে মিষ্টি এসে বলে, আসলে আবির, আমি শুনেছি আপনি নাকি কলেজের সবার চাইতে পড়াশোনায় অনেক ভালো, বাট আমার মাথায় না এই পড়াশোনার প্যারাটা একদমই ঢুকছে না। আপনার যদি ফ্রি সময় থাকে তাহলে আপনি কি আমাকে একটু টিউশনি পড়াতে পারবেন? আপনাকে ভালো বেতন দিব। নীলার কথা শুনে আমার মুখে হাসি ফুটে ওঠে, কারণ আমি চাইছিলাম কোন একটা টিউশনি জোগাড় করতে। কারণ ঢাকা শহরে থাকার খরচ অনেক বেশি, যে খরচ দিতে গিয়ে আমার বাবার অনেক কষ্ট হচ্ছে। তাই আমি কিছু না ভেবে রাজি হয়ে যাই। জি পারবো, তবে আমি বিকেল 4টা থেকে 5টার মধ্যে পড়াতে পারবো। আপনার কি তখন সময় হবে? কেন হবে না? অবশ্যই হবে। আমি তো এই সময়ের অপেক্ষাই করছিলাম। মানে ঠিক বুঝলাম না। ও কিছু না। তাহলে আপনি আজকে বিকেল থেকেই পড়ানো শুরু করুন। আমি আপনাকে পিক করে নিয়ে যাব। আপনার অ্যাড্রেসটা দিন। না না, তার কোনো দরকার হবে না। আপনি বলুন আপনি কোথায় পড়বেন, আমি সেখানেই সময় মতো চলে আসবো ইনশাল্লাহ। তারপর নীলা নিজের বাসার ঠিকানা আমাকে দিয়ে দেয়। নীলার বাবা বিজনেসের কাজে দেশের বাইরে থাকায় নীলার আরেকটু সুবিধা হয়। আমার মায়ের মতো নীলার মাও ছোটবেলায় মারা গেছেন, তাই নীলাদের বাসায় কাজের লোক ছাড়া আর কেউ থাকতো না। বিকাল 4টার সময় নীলার বাসার সামনে পৌঁছে যাই। নীলাদের বাসার সামনে পৌঁছে একদম হা হয়ে যায়। বিশাল বড় নীলাদের বাড়ি, আর গেট দিয়ে ঢুকতে 4-5টা প্রাইভেট গাড়ি দেখতে পাই। বিশাল বড় দোতলা বাসা, বাসার সামনে অনেকটা বাগানের মতো করে ফুল গাছ লাগানো। আমি বেশ কিছুক্ষণ চারদিকে চেয়ে দেখতে থাকি। হঠাৎ নীলার ডাকে ধ্যান ভাঙে। আবির স্যার, আপনি এসেছেন? আসুন আসুন, ভেতরে আসুন। নীলার ডাকে পেছনে ফিরে তাকাই। নীলা কালো রঙের একটা সালোয়ার কামিজ পরে হালকা সাজে সেজে আছে, চুলগুলো ছেড়ে রাখা। অনেক সুন্দর দেখতে লাগছে নীলাকে। আমি নীলা দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে নেই। তারপর নীলার সাথে ভিতরে চলে যাই পড়ানোর জন্য। নীলা বেশ ভালোভাবেই পড়তে থাকে আমার কাছে। ওকে দেখে বা ওর কথা শুনে মনে হয় না যে ও এত বড় লোক পরিবারের মেয়ে। ড্রেস আপও পরে একদম সাদা সেদা। নীলার এমন ভালো আচরণ আর অহংকার মুক্ত দেখে আমার মনে একটা ভালো লাগে সৃষ্টি হয় নীলার জন্য। পড়ানো ছাড়াও নীলা দিনে 4 থেকে 5 বার ফোন করে কথা বলে আমার সাথে। এমনকি অনেক কেয়ারও করতে থাকে। মাস শেষে 10,000 টাকা তুলে দেয় আমার হাতে। আমি নিজে থেকে কখনো টাকা চাইনি, কিন্তু নীলা এমন ভাব করে যেন সে আমার কষ্ট কমানোর জন্য এমন করছে। এভাবেই কেটে যায় 3টি মাস। আমি নীলা এখন অনেকটাই কাছাকাছি চলে আসি। একদিন ছুটির দিনে নীলা আমাকে ফোন করে ওর বাসায় ডাকে। আমি খুশি হয়ে চলে যাই নীলার বাসায়।
আমাকে অবাক করে দিয়ে নীলা খাঁটি বাঙালি মেয়েদের মতো করে শাড়ি পরে হালকা সাজে আমার সামনে আসে। আমি নীলাকে দেখে একদম পাথরে যাই। এমনিতেই আমার মাঝে ভালো লাগে কাজ করতে নীলার জন্য, কিন্তু সেই ভালো লাগে যে কখন ভালোবাসা হয়ে যায় আমি জানতেই পারি না। লাল পায়ের সাদা শাড়ি সুন্দর করে গ্রামের মতো করে পরেছে নীলা, সাথে কানে বড় বড় একজোড়া ঝুমকো, চোখে গাঢ় করে কাজল, কপালে ছোট্ট একটি লাল টিপ, গলায় লাল পাথরের নেকলেস, চুলগুলো খোপা করে তাতে লাল টকটকে গোলাপ গুজে রেখেছে নীলা। ঠোঁটে পড়েছে গাঢ় করে লাল লিপস্টিক, হাত ভর্তি লাল সাদা মিক্সড চুড়ি, সব মিলে একদম অসাধারণ দেখতে লাগছে ওকে। আমি নীলাকে এমন সাজে দেখে নিজের জায়গাতেই যেন জমে গেছে। নীলা গুটিসুটি পায়ে আমার সামনে এসে দাঁড়ায়। আমি এখনো যেন ঘোরের মাঝে রয়েছি। নীলা আমার সামনে হাতে চুড়িগুলো বাজিয়ে বলে ওঠে, কি হলো আবির, কিছু বলবে না আমায়? শুধু কি হা করে দেখেই যাবে? আমার বুঝি লজ্জা করছে না? নীলার কথায় ধ্যান ভাঙে। আমি বেশ কিছুটা লজ্জা পেয়ে নীলার দিকে থেকে চোখ সরিয়ে নেই। তারপর হালকা কিসে বললাম, আমায় তুমি ডেকেছো কেন নীলা? আর তুমি আমায় সেনা ডেকে নাম ধরে ডাকছো কেন, তাও আবার তুমি করে বলে? আমার কথায় নীলা লজ্জা পাওয়ার ভাব করে বলে, তুমি কি সত্যিই বুঝতে পারছো না আবির? তাহলে শোনো, আমি তোমায় ভালোবাসি আবির। কলেজে প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে যাই আমি। আমার মন প্রাণ অস্তিত্ব জুড়ে শুধু তোমারই বসবাস। প্লিজ আবির, আমায় ফিরিয়ে দিও না। আজকের এই শ্বাস আমি শুধু তোমার জন্য, আমার আবিরের জন্য সেজেছি। প্লিজ আবির, আমার ভালোবাসা গ্রহণ করো। তুমি আমায় গ্রহণ না করলে যে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। নীলার কথা শুনে আমি মুখটা শুকিয়ে যায়, কারণ আমি যে একদিনই নীলাকে ভালোবেসে ফেলেছি। এ তুমি কি বলছো নীলা? এটা হয় না। কোথায় তুমি আর কোথায় আমি? আমি সামান্য একটা রিক্সাওয়ালা ছেলে, আর তুমি এত বড় লোক ঘরের একমাত্র মেয়ে। আমার সাথে তোমায় কিছুতে যায় না, এটা অসম্ভব। আমার কথা শুনে চট করে আমাকে জড়িয়ে ধরে নীলার এমন আচরণে অবাক হয়ে যাই। প্লিজ আবির, এভাবে বলো না। তোমার জন্য আমি সব করতে পারি। আমি আমার সব কিছু ছেড়ে তোমার সাথে চলে যাব। দরকার হলে একবেলা খাবো তো একবেলা না খেয়ে থাকবো, তবুও আমি তোমায় চাই আবির। নইলে আমি আর বাঁচতে পারবো না। তোমায় ছাড়া মরে যাবো আমি। নীলার কথা শুনে আর না করতে পারলাম না। আমি নীলাকে বুকে জড়িয়ে নিই। তখনও আমি জানতাম না আমার জন্য নীলা ঠিক কী প্ল্যান করে রেখেছে। এভাবেই কেটে যায় আরও 10 দিন। এই 10 দিনে নীলা পুরোপুরিভাবে আমার বিশ্বাস জিতে নেয়। নীলা আমাকে বলে কলেজের মাঠে সবার সামনে আমাকে প্রপোজ করতে। আমি ভালোবাসার বিশ্বাসের কারণে রাজি হয়ে যাই। সেদিন ছিল কলেজে নবীনবরণ অনুষ্ঠান। আমি লাল টুকটুকে একগুচ্ছ গোলাপ হাতে কলেজের সবার সামনে নীলাকে সামনে গিয়ে দাঁড়াই। তারপর হাঁটু গেড়ে বসে পড়ি নীলার সামনে। সকলের সামনে নীলাকে প্রপোজ করি। আমার মনে ছিল অপরিণত ভালোবাসার বিশ্বাস, কিন্তু আমার সেই বিশ্বাস এক নিমিষে মাটির সাথে মিশিয়ে দেয় নীলা। আমার হাত থেকে ফুলগুলো নিয়ে জোরে ছুরি মারে আমার মুখে। তোর সাহস কি করে হয় একজন রিক্সাওয়ালার ছেলে হয়ে আমায় এই নীলাকে প্রপোজ করার? আমার পায়ের জুতার যে দাম, সে দামও নাই তোর। আর তুই কিনা এসেছিস সেই নীলাকে প্রপোজ করতে? এত বড় বুকের পাটা তোর! নীলার আমার আচরণে আমার পায়ের নিচের মাটি যেন সরে যায়। নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এসব তুমি কি বলছো নীলা? তোমার কি শরীর খারাপ লাগছে? কি হয়েছে জান, তুমি এমন করছো কেন? হাউ ডেয়ার ইউ, ইউ ইডিয়েট! তোর সাহস হয় কি করে আমার সাথে তুমি করে কথা বলার, আমার নাম ধরে ডাকার? তোর চাইতে আমার বাসার চাকর চাকরানিও বেশি বড় লোক, আর তুই কিনা এসেছিস আমায় প্রপোজ করতে? নীলা কথাগুলো বলতে বলতে সেখানে সে হাজির হয় 4-5 জন পুলিশের লোক। পুলিশকে দেখে নীলা বলে, স্যার, আপনারা এসেছেন? আমি আপনাদের ফোন করেছিলাম। এই যে গেও ছেলেটাকে দেখছেন, এই ছেলেটা আমার দামি গলার হার চুরি করেছে। আপনি ওকে গ্রেফতার করুন। ওর পকেট চেক করলে আপনারা হারটা পেয়ে যাবেন। নীলার কথা যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ নীলা যখন আমাকে বলে কলেজের মাঠে ওকে প্রপোজ করার জন্য, তখন নীলা একটা দামি হার আমাকে দিয়ে বলে এটা যেন আমার নিজের কাছে রাখি, কলেজে আসলে নিয়ে নেবে। আমি তখন ভাবতে পারিনি নীলা আমার সাথে এমন একটা কাজ করবে। পুলিশের লোকেরা আমার পকেট থেকে হারটা পায় আর আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। যাওয়ার সময় আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। বিশেষ ভাঙার কষ্ট হয়েছে কতটা বেশি আমি সেটা বুঝতে পারছিলাম। কিন্তু কলেজের মাঠ জুড়ে তখন পড়ছিল হাসাহাসির রোল। জেলখানাতে থাকা অবস্থায় নীলা আসে আমার কাছে। নীলাকে দেখে আমি ভেবেছিলাম নীলা হয়তো নিজের ভুল বুঝতে পেরে আমাকে ছাড়াতে এসেছে। কিন্তু নীলা সেদিন বলে ও আমার পর প্রতিশোধ নেওয়ার জন্য ওদের বান্ধবীদের সাথে বাজি ধরে আমার সাথে প্রেমের অভিনয় করেছে। আমি সেদিন একটা কথা বলিনি নীলাকে, শুধু ঘৃণা পড়া অসহায় চোখে তাকিয়েছিলাম নীলার দিকে। নীলা চলে যাওয়ার একটু পরে আমার কাছে খবর আসে আমি জেলখানায় শুনে আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আমি প্রায় পাগল হয়ে যাই আমার বাবার মৃত্যুর শোকে। একমাত্র নীলার কারণে আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারিনি আমি। বাবাকে হারাতে হয়েছিল সেদিন। আমি মনে মনে প্রমিস করি
নীলা সব অহংকার আমি চুরমার করে দেব। নীলাকে একজন প্রকৃত বাঙালি বউ বানাবো। বেলকনিতে দাঁড়িয়ে অতীতের কথাগুলো নিয়ে ভাবছিলাম। আমার চোখ দুটো বারবার ভিজে যাচ্ছিল অসম্ভব কষ্টে। এতক্ষণ তো আপনারা অতীত সম্পর্কে শুনলেন, এবার আসুন তাহলে গল্পের বর্তমানে ফেরা যাক। বেলকনিতে দাঁড়িয়ে থাকতে থাকতে ভোর 4:30। মুখের উপর ঠান্ডা পানি ঝাটকা লাগায় ঘুম ভাঙে নীলার। ঘুম ভাঙতে লাফিয়ে উঠে বসে নীলা, তারপর চোখ ডলতে ডলতে বলে, হাউ ডেয়ার ইউ, ইউ স্টুপিড! কি করলে কি এটা? এভাবে আমার মুখে পানি ছুঁড়ে মারার মানে কি? নীলার কথা শুনেই আমি ওর পাশে দাঁড়িয়ে বললাম, নীলার কথা শুনে গত রাতে সেই লাঠিটা উঠিয়ে নিলাম আবার। আমার হাতে লাঠি দেখে রাতের কথা মনে পড়ে গেল নীলার। ভয়ে নীলা শুকনো ঢোক গিলে বলল, কি কি করবে তুমি? আমাকে এত রাতে ঘুম থেকে তোলার মানে কি? এত রাত নয়, বরং ভোর বলো। আর আমি তোমায় তুলেছি কেন তুমি এখন ফ্রেশ হয়ে এসে নামাজ পড়বে। তাই যাও, বিছানা থেকে নেমে কাপড় পাল্টে উজু করে এসে নামাজ পড়ো। আমার কথা শুনে নীলা বুড়ো কুচকে বলল, নামাজ? কিন্তু আমি তো জীবনেও কখনো নামাজ পড়িনি, আর নামাজ পড়তেও জানি না। আমি নামাজ পড়বো না, আমি ঘুমাবো। কথাটি বলে যে না শুয়ে পড়তে গেল নীলা। সাথে সাথে আমি নীলার পিছনে একটা বাড়ি মেরে দিলাম। নীলা চিৎকার করে উঠে নাকে কাঁদতে শুরু করলো। নীলার কান্না দেখে আমি রাগী গলায় বললাম, আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো। এর মাঝে তোমাকে বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে যেতে হবে উজু করার জন্য, তা নাহলে এটার বাড়ি একটাও নিচে পড়বে না। আমার কথা শুনে ঠোঁট উল্টে ন্যাকা কান্না শুরু করেছে নীলা। আমি সেদিকে গুরুত্ব না দিই 1, 2, 3 গুনতে শুরু করলাম। সাথে সাথে নীলা লাঠির বাড়ি খাওয়ার ভয়ে খাট থেকে নেমে ওয়াশরুমে দৌড় দিল। নীলার অবস্থা দেখে মুচকে এসে আমি মনে মনে বললাম, তোমাকে আমি ভালো করেই ছাড়বো নীলা, কারণ তোমায় আমি ভালোবাসি। তাই তোমাকে একজন ভালো স্ত্রী বানিয়ে ছাড়বো আমি। তার জন্য আমার যা করতে হয় আমি তাই করব। ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে দরজায় টোকা দিলাম, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, জলদি ফ্রেশ হয়ে বের হও। আমার কথা শুনে দাঁতে দাঁত কিরমির করে নীলা মনে মনে বলল, একবার শুধু তোর হাত থেকে মুক্তি পেয়ে নেই আবির, তারপর তুই বুঝবি এই নীলা তোকে কি করতে পারে। নীলার গায়ে তুই যে হাত দিয়ে আঘাত করেছিস, সেই হাত কুচি কুচি করে না কাটতে পারলে আমার নামও নীলা নয়। মনে মনে আমি বকাবকি বন্ধ হয়ে থাকলে এখন জলদি বের হয়ে নীলা, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে। আমার কথা শুনে এতক্ষণে নীলার মনে হলো ও ওয়াশরুমে আসার আগে কোনো ড্রেস নিয়ে আসেনি। এদিকে গায়ে রাখা বীর পোশাকটা খুলে রেখেছে, শুধু টাওয়াল পরে আসেও। আবির, আমি ভুল করে কোনো জামা কাপড় না নিয়ে ওয়াশরুমে চলে এসেছি, আর এখন আমি শুধু তোয়ালা পরে আছি। এখন আমি বাইরে বের হব কি করে? নীলার কথা শুনে আমি তার ব্যাগ থেকে একটু অনেক সুন্দর সুন্নতি পোশাক আর পাজামা ওড়না বের করে ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বললাম, দরজাটা একটু খোলো, আমি তোমার জন্য পোশাক এনেছি, সেগুলো নিয়ে পরে নাও। ভয় নেই, আমার এখন তোমাকে দেখার কোনো মুড নেই, তাই সময় নষ্ট না করে পোশাকটা নাও। আমার কথা শুনে না চাওয়া সত্ত্বেও হালকা একটু দরজা খুলে নিলাম। তারপর আমার হাত থেকে এক ঝটকায় কাপড়গুলো নিয়ে দরজাটা লাগিয়ে দিল। নীলার অমন করা কাজ দেখে মুচকে আসলাম। নীলা আমার কাপড়গুলো ভালো করে দেখে নাক ছিটকে বলল, ছি, কি এগুলো? এই 2 পয়সার পোশাকগুলো কে পরবে? আমি বাবা এসব পরতে পারবো না। আমার জিন্স আর টপ কই? আজ থেকে তুমি এগুলোই পরবে নীলা, একজন মুসলমান মেয়ের এটাই হলো আসল পোশাক। জিন্স টপসের কথা ভুলে যাও। ইম্পসিবল, আমি এগুলো কিছুতেই পরতে পারবো না। আমার জিন্স আর টপ চাই। ওকে ফাইন, তোমাকে কিছু পড়তে হবে না, তুমি টাওয়াল পরে বাইরে এসো। তারপর কাল রাতে যেটা হয়নি সেটা এখন করব। কাল রাতে যেটা হয়নি মানে? কিসের কথা বলছো আবির? কাল রাতে যেটা হয়নি মানে বোঝোনি? বাইরে থেকে আমার কথা শুনে চোখ বড় বড় করে চিৎকার করে নীলা বলে উঠলো, পড়ছি, আমি এক্ষুনি এগুলো পড়ছি। এই তো গুড গার্ল, এখন তাড়াতাড়ি এগুলো পরে উঁচু করে এসে নামাজ পড়ে নাও, জলদি। আমার কথা শুনে নীলার কোনো উপায় না পেয়ে আমার দা পোশাকগুলো পরে নিল। তারপর উঁচু করে বাইরে বেরিয়ে এলো। নীলাকে এখন দেখতে একদম অন্যরকম লাগছে। ঢিলে ঢালা হলুদ রঙের সুন্নতি পোশাক, সাথে মাথায় পাতলা ওড়না, একদম ভদ্র নেককার মেয়ের মতো দেখতে লাগছে। আমি বেশ কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে থেকে বললাম, এখন যাও, ওইখানে জায়নামাজ রাখা আছে, নামাজ পড়ে নাও। আমার হাতে এখনও সে লাঠিটা আছে, যেটা দেখে নীলা আর কিছু বলার সাহস পেল না, তাই বাধ্যমের মতো জায়নামাজ বেছে নামাজ পড়তে বসলো। ছোটবেলায় নীলার মা বেঁচে থাকাতে নীলাকে অজু করে নামাজ পড়া সব শিখিয়েছিলেন, তাই নামাজ পড়তে খুব একটা অসুবিধা হলো না নীলার। নামাজের মাঝে ঘুমে বারবার ঢুলে পড়তেছিল নীলা, কিন্তু পারলো না। এটা দেখে আমি অন্যদিকে তাকিয়ে হালকা হাসলাম। তারপর বললাম, আজ তুমি ঘুমের ঘরে আমার মাইটের ভয়ে অনিচ্ছা নামাজ পড়লে। খুব তাড়াতাড়ি তোমার জীবনে সেই দিন আসবে যেদিন তুমি ইচ্ছাকৃতভাবে নামাজ পড়বে, তাও আল্লাহর ভয়ে, ইনশাআল্লাহ। কথাগুলো আনমনে ভেবে একটু হাসলাম আমি মনে মনে। নীলার নামাজ শেষ হলে নাক ভুলিয়ে জায়নামাজের ওপরে বসে রইল নীলা।
নীলাকে বসে থাকতে দেখে বললাম, এভাবে বসে না থেকে নিজের সব জিনিসপত্র গুছিয়ে নাও। তারপর টেবিলে শুকনো খাবার রাখা আছে, সেগুলো খেয়ে নাও। আমাদের বের হতে হবে, বাড়ি যেতে হবে তো। আমি কোথাও যাব না। আমি বাসায় যাব, আমার ড্যাডির কাছে যাব। তোকে আমি পুলিশে দেব, খুন করব তোকে আমি। চুপ একদম, নাহলে এমন মাইট দিব যে নিজের নামটা ভুলে যাবে। প্রস্তুত হয়ে নাও, সামনে তোমাকে নতুন জীবন পার করতে হবে, যে জীবন তোমার জন্য মোটেও ভালো হবে না। আমার ধমক খেয়ে চুপসে গেল নীলা, কারণ আমার হাতে থাকা লাঠিতে দেখে ভয়ে বারবার ঢোক গিলছে। নীলার কথা না বেরিয়ে চুপচাপ এসে টেবিলে রাখা খাবারের প্যাকেটগুলো খুললো। প্যাকেটের মাঝে রুটি আর আলুর দম দেখে নাক ছিটকে বলে উঠল নীলা, এ মাছি, এগুলো কি খাবার? আমি এসব খাবো না। আমি বিরিয়ানি বা পিৎজা খাবো। এমন ছোট লোকের খাবার আমার বাসার দারোয়ানও খায় না। চুপ, আর একটা বাজে কথা বলবে না। তোমার না খেয়ে থাকতে হবে সারাদিন। পৃথিবীতে কত শত মানুষ আছে যারা এইগুলো রুটির জন্য সবসময় চেয়ে হাহাকার করে, কিন্তু তাদের কপালে সেটাও জোটে না। ভালোই ভালো এগুলো খেয়ে নাও, না হলে সারাদিন না খেয়ে রাখবো। আমার কথা শুনে নীলা ঠোঁট উল্টে রাগি গলায় বলল, আমি না খেয়েই থাকবো, তবুও এই ছোট লোকের খাবারগুলো আমি খাবো না। নীলার কথা শুনে আমার রাগ হলেও নিজেকে শান্ত রেখে বাঁকা হেসে বললাম, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে মাই ডিয়ার। ওকে, তাহলে তুমি রেডি হয়ে নাও, আমি ততক্ষণে খাবারটা খেয়ে নিই। কথাটা বলেই নীলাকে পাশ কাটিয়ে রুটি আর আলুর দমগুলো নিয়ে খেতে শুরু করলাম। নীলা আমার দিকে তাকিয়ে নাক ছিটকে মনে মনে বলল, ছোট লোক একটা। তারপর সেখান থেকে সরে অন্যদিকে ঘুরে বসলো। আমি সেদিকে খেয়াল না দিয়ে নিজের মতো খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে বড় একটা ঢেকুর তুললাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বললাম, এই রে, দেখতে দেখতে সকাল 8:30 বেজে গেছে। গ্রামে পৌঁছতে পৌঁছতে তো দুপুর হয়ে যাবে। কথাটা বলেই ব্যাগের কাছে এগিয়ে গেলাম। তারপর ব্যাগ থেকে একটা কালো ঢিলে ঢালা বোরখা বের করে নীলার সামনে এনে বললাম, এই নাও নীলা, তাড়াতাড়ি এটা পরে নাও, আমাদের এক্ষুনি গ্রামের উদ্দেশ্যে রওনা হতে হবে। আমার কথা শুনে দু আঙ্গুল দিয়ে বোরখা ধরে নীলা নাক মুখ কুচকে বলল, কি এটা? কি এটা মানে কি নীলা? তুমি একজন মুসলমানের মেয়ে হয়ে বোরখা চেনো না? এটা বোরখা, যেটা তুমি এখন থেকে পরবে। হোয়াট আর ইউ ক্রেজি আবির? আমি এই নীলা কিনা এমন একটা কালো আলখাটলা পরবো? অসম্ভব আবির, আমি এটা কিছুতেই পরতে পারবো না। কিন্তু পড়তে তো তোমাকে হবেই নীলা। আর এটা শুধু আজ নয়, বরং সবসময়ই বাইরে যাওয়ার সময় পড়তে হবে তোমার। কারণ আমি চাই না আমার একমাত্র আদরের বউয়ের সৌন্দর্য আমি ছাড়া অন্য কেউ দেখুক। তাই বেশি কথা না বলে দ্রুত এটা পরে রেডি হয়ে নাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এটুকু বলেই বোরখাটা ছুঁড়ে মারলো নীলা। সাথে সাথেই নীলাকে থাপ্পড় বসিয়ে দিলাম। আমার থাপ্পড় খেয়ে বিছানা থেকে থুবড়ে পড়লো নীলা। তখনই নীলার হাত ধরে টেনে তুলে বললাম, ভালোই ভালো কথা বলে তোর গায়ে লাগে না তাই না? তো সাহস হয় কী করে বোরখাটা ছুঁড়ে ফেলার? তুই জানিস না পর্দা মুসলিম নারীদের জন্য ফরজ করা হয়েছে? আর তুই কেন সেই পর্দা করার বস্তুকে জুড়ে ফেলেছিস? আজকের পর আর কখনো বোরখার সাথে এমন অবমাননা করলে তুই ভাবতে পারবি না আমি তোর কি হাল করব। পর বলছি এটা, জলদি করে পর। আমার হাতে থাপ্পড় খেয়ে ভ্যাবে করে কাঁদতে লাগলো নীলা। তারপর আর কোনো উপায় না পেয়ে বোরখাটা পরে নিল আর মনে মনে বুদ্ধি পাকালো, একবার শুধু এই বাসা থেকে বের হয়ে নেই, তারপর তোকে কি করে সাহায্য করতে হয় আমি দেখে নিব আবির। তোকে যদি আমি গণপিটুনি খাইয়ে না পেরেছি, তাহলে আমার নামও নীলা নয়। মনে মনে কথাগুলো ভাবতেই আমি নীলার দিকে তাকিয়ে বললাম, তোমার শেষে বালি মাই সুইটহার্ট। তুমি ভুল করে ভেবো না এই বাসা থেকে বেরিয়ে তুমি কোনো সিনক্রেট করবে, তাহলে তোমার জন্য ব্যাপারটা একটু ভালো হবে না। কারণ তুমি এখন যে ড্রেসটা পরেছো বোরখার নিচে, সেই ড্রেসটার ভিতরে চেনের ভিতরে 2টা তেলাপোকা আর 6-7টা চেল্লা ভরে রাখা আছে। তুমি যদি রাস্তায় একটু বাড়াবাড়ি চেষ্টা করো, তাহলে আমি এই ছোট্ট রিমোটটা টিপে দেবো আর সেগুলো চেন খুলে বেরিয়ে তোমার সারা শরীরে দৌড়ে বেড়াবে। আমার কথা শুনে ভয়ে একটা চিল্লানি দিয়ে দিল নীলা। নীলা চিল্লানি থামানোর জন্য আমি হঠাৎ করে নীলার ঠোঁটে ঠোঁট বসালাম। তারপরে নীলা কিছুক্ষণ চুপ করে তারপর শান্ত হলে নীলাকে ছেড়ে দিয়ে বাঁকা হেসে বললাম, আগে বললেই হতো যে তুমি এখন বরের আদর খেতে চাও, শুধু শুধু এমন চিল্লানো কি ছিল? আমার কথা শুনে নীলার শরীর যেন রাগে দুঃখে জ্বলে যাচ্ছে। নীলা বুঝতে পেরেছে আমার কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই। তাই নীলা আর কিছু না বলে রাগে সাপের মতো ফুসফুস করতে করতে আমার সাথে রওনা হলো। বাসা থেকে বের হতে বাসার সামনে একটা সিএনজি দাঁড়ানো দেখতে পেল নীলা। আমি নীলার হাত ধরে গিয়ে সিএনজিতে বসিয়ে দিলাম আর নীলার পাশে নিজেও বসলাম। সিএনজি চালক আমার দিকে তাকিয়ে বলল, কিরে আবির, ভাবির মুখটা একটু দেখতে দিবি না? এভাবে পর্দা করে নিয়ে যাচ্ছিস যে, নিজের বন্ধুর কাছেও বউটা লুকাবি? লোকটির কথা শুনে আমি নীলার দিকে তাকিয়ে হেসে বললাম, কি করব বলো, আমার বউটা অনেক পর্দাশীল ও নেককার, তাই স্বামী ছাড়া নিজের সৌন্দর্য আর কারো কাছে প্রকাশ করতে চায় না। তুই চল, দেরি হয়ে যাচ্ছে। আমার কথা শুনে রাগে ফোঁস করতে করতে নীলা আর কিছু বলবে, আমি হাতের রিমোটটা নীলাকে দেখালাম। সাথে সাথে ভয়ে চুপসে গেল নীলা আর চুপচাপ স্থির হয়ে বসে রইল। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর গ্রামে এসে পৌঁছালাম নীলাকে নিয়ে।
সিএনজি থেকে নেমে সিএনজি চালককে চলে যেতে বললাম। তারপর নীলার হাত ধরে নিয়ে হাঁটতে শুরু করলাম। নীলা যেন নিজেকে বন্দি পাখির মতো মনে হচ্ছে। ভয়ে কিছু বলতে পারছে না, কারণ আমি বারবার নীলাকে ওই রিমোট টেপার হুমকি দিচ্ছি। এদিকে গরমে ঘেমে একাকার নীলার অবস্থা। একটুখানি পথ হেঁটেই ধপ করে নিচে বসে পড়লো নীলা। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, আমি আর হাঁটতে পারবো না, আমার পা ছিলে গেছে। ও মা গো! নীলাকে বসতে দেখে আমি হাঁটু ভেঙে বসে নরম গলায় বললাম, সরি সোনা, খুব কষ্ট হচ্ছে তাই না? কিন্তু কি করব বলো, এটা তো গ্রাম, এখানে তো তোমায় আমি কোলেও নিতে পারবো না, লোকে খারাপ বলবে। তাই একটু কষ্ট করে হাঁটো, আমরা প্রায় এসেই গেছি। আমার কথা গায়ে কাটার মতো বেছে নীলার, কিন্তু ভয়ে কিছু বলতে পারছে না। এদিকে দুপুর গড়িয়ে যাচ্ছে, প্রচণ্ড রোদও উঠেছে। আমি নীলার হাত ধরে আবারও হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণের মাঝে একটি নিরিবিলি জায়গায় একটা বাড়ির সামনে গিয়ে পৌঁছালাম। বাড়িটার আশেপাশে কোনো বাড়ি নেই, আছে বেশ দূরে দূরে। বাড়িটা টিনের তৈরি হলেও অসম্ভব সুন্দর ও বড় বাড়ি। গেটের তালা খুলে নীলাকে নিয়ে ভিতরে গেলাম। তারপর ভিতর থেকে গেটে তালা আটকে দিলাম। রঙিন টিন দিয়ে বাউলা করে তোলা 4 রুম বিশিষ্ট বাড়ি। বাড়িটির ডোয়া মেঝে প্লাস্টার করা। ঘর থেকে বেরিয়ে ডান পাশে রয়েছে রান্নাঘর, আর বাম পাশে বাথরুম ও টয়লেট। বাড়ির উঠোনটা অনেক বড়। উঠোনের এক পাশে বড় বড় দুটি ছাউনিওয়ালা খাঁচা, সেগুলো খালি, হয়তো হাঁস মুরগি খাঁচাগুলো। উঠোনের আরেক পাশে অনেকগুলো ফুল ও পাতাবাহার গাছ লাগানো। বাড়ির পিছনে নানা রকমের ফলমূল ও সবজির বাগান, সাথে বড় একটা পুকুর। পুকুরে মাছও আছে। গেটে তালা দিয়ে নীলার দিকে তাকিয়ে আমি আবার হাতে রিমোটটা তুলে ধরে তাতে টিপ দিয়ে বললাম, এই নাও সুইটার্ট, আমি রিমোটটি টিপে দিয়েছি। আমি বলতে দেরি, কিন্তু নীলার চিৎকার করে নিজের বোরখাটা খুলে ছোটাছুটি করতে দেরি হলো না। নীলা চিৎকার করতে করতে নিজের বোরখা খুলে ছুঁড়ে ফেলে জামা খোলার জন্য পাগল হয়ে গেল। ওর যেন কোনো হুঁশই নেই। আমি আস্তে আস্তে গিয়ে নীলাকে বুকের সাথে জড়িয়ে ধরে বললাম, শান্ত হও নীলা, শান্ত হও, এই জামার মাঝে কিছুই নেই, আমি তো এমনি ভয় দেখিয়েছি, শান্ত হও। আমার কথা শুনে ছোটাছুটি বন্ধ করে শরীরের সব শক্তি দিয়ে আমাকে ধাক্কা দিয়ে নিজে থেকে সারিয়ে নিল নীলা। তারপর কাঁদতে কাঁদতে দাঁত কিরমির করে বলল, আবির, তুই কাল থেকে আমার সাথে যে অন্যায়গুলো করে চলেছিস তার শাস্তি তুই পাবি। আমি তোকে ছাড়বো না। আর একটু হলে আমি সত্যি হার্ট অ্যাটাক করে মারা যেতাম। তুই কেন করলি আমার সাথে এমন? আমি ড্যাডির কাছে যাব, থাকবো না তোর সাথে এক মুহূর্তেও না। নীলার কথা শুনে আমি শান্ত গলায় বললাম, সরি সুইটহার্ট, তুমি তো আমার কাছ থেকে আর কোথাও যেতে পারবে না। তোমার ইচ্ছে হোক আর অনিচ্ছেই হোক, তোমাকে আমার কাছে এখানেই থাকতে হবে। আর আমি যা বলবো সেই মতোই চলতে হবে, কারণ তোমার পালানোর সব রাস্তা আমি বন্ধ করে রেখেছি। আমার কথা শোনার আগে ফুসফুস করতে লাগলো নীলা। সেদিকে পাত্তা না দিই আমি বারান্দার একটা চেয়ারে গিয়ে পায়ের উপর পা তুলে বসে বললাম, সাপের মতো ফুসফুস করা হয়ে গিয়ে থাকলে রুমে যাও, তারপর ওয়াশরুমে গিয়ে কাপড় পাল্টে উজু করে নামাজ পড়তে বসো। জোহরের রক্ত পার হয়ে যাচ্ছে। যাব না আমি রুমে, পড়বো না আমি নামাজ। ছোট লোকের বাচ্চা, ছোট লোক, তোকে আমি দেখে নিব। একবার শুধু তোর কাছ থেকে রক্ষা পেয়ে নিই, তারপর বুঝবি এই নীলা কি জিনিস। নীলার মুখে ছোট লোকের বাচ্চার কথাটা শুনে মাথায় রক্ত উঠে গেল। আমি চেয়ার থেকে দৌড়ে এসে নীলার চোরের মুঠি ধরে বললাম, আজকে একবার শুনলাম তোর মুখে এই ভাষা, দ্বিতীয়বার এই ধরনের ভাষা শুনলে তোর জিভ টেনে ছেড়ে ফেলবো আমি। বলে যাস না আমার বাবা তোর শ্বশুর হয়, কথাটা মনে রাখবি তো ভালো, নইলে তুই ভাবতে পারবি না আমি তোকে কি হাল করব। আরেকটা কথা কান খুলে শুনে রাখ নীলা, এই বাড়িতে তোকে যদি আমি খুন করে ফেলে রাখি কেউ জানতে পারবে না। তা আমি যেভাবে বলবো সেভাবেই চলবে, নাহলে তোর জন্য মোটেও ভালো হবে না। কথাগুলো বলেই নীলাকে ধাক্কা দিয়ে ছেড়ে দিলাম। নীলা বুঝতে পারলো আমার কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে নাক ফুলিয়ে ঘরে চলে গেল। ঘরে গিয়ে সারা রুমটায় চোখ বোলালো নীলা। রুমটা অনেক সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি, কিন্তু তবুও নীলার পছন্দ হলো না, কারণ নীলার তো দালান কোঠায় থেকে অভ্যাস, এমন টিনের ঘরে নয়। একটু পর রুম থেকে বেরিয়ে আমার সামনে সে রাগী গলায় নীলা বলল, আমি গোসল করব। গোসল করবে ভালো কথা, তো তোমায় ধরে রেখেছে কি শুনি? সামনে তো ওয়াশরুম আছে, গোসল করো গিয়ে, আমাকে বলার কি আছে? গোসল করে পরবো কি আমি? আমার ড্রেস কোথায়? ও তাই বলো, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। আচ্ছা চলো আমার সাথে। কথাটি বলেই নীলার হাত ধরে রুমে নিয়ে গেলাম। তারপর আলমারি খুলে নীলাকে বললাম, এখানে তোমার জন্য অনেক কাপড় চোপড় আর শাড়ি রাখা আছে, যেটা খুশি পড়তে পারো। ইস, এগুলো জামা কাপড় হলো? সবগুলোই তো কেমন ঢিলে ঢালা ছোট লোকদের পোশাক। আমি জিন্স আর ফতুয়া পরবো। একবার বললে কি তোমার কথা গায়ে লাগে না, নাকি তুমি কম শোনো? তোমায় আমি কাল কি বলেছিলাম রাতে, যে তোমার ওসব জামা কাপড় পরা চলবে না, তোমাকে এগুলোই পরতে হবে, তা না হলে কিছু না পরেই থাকো, আমার কোনো সমস্যা নেই। কথাটি বলে একটু মুচকি হাসলাম। আমার কথা শুনে নীলা নাক ছিটকে আমার দিকে তাকিয়ে কয়েকটা জামা কাপড় আর টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমটা অনেক সুন্দর, একদম শহরের মতো ভিতরটা,
খুব সুন্দর টাইলস করা। ওয়াশরুমের ভিতর নীলা যে জিনিস ব্যবহার করে সবই আছে। বডি ওয়াশ থেকে শুরু করে নীলার পছন্দের শ্যাম্পু। নীলা কিছুটা অবাক হয়ে গোসল করতে শুরু করলো, আর মনে মনে ফোন দেখতে শুরু করলো এখান থেকে কি করে পালানো যায়। গোসল শেষ করে জামা কাপড় পরতে গিয়ে থমকে গেল নীলা, কারণ ও আমার উপর রাগ করে ভুলে জামা কাপড় না নিয়ে পেটিকোট ব্লাউজ আর একটা খয়েরি রঙের শাড়ি নিয়ে এসেছে। কি করবে ভাবতে ভাবতে সেগুলো পরে নিল নীলা। কি আজব ব্যাপার, সব কিছু নীলার সাইজের, নীলার গায়ে একদম ফিট হয়েছে। নীলা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। আমি বারান্দায় বসেছিলাম। নীলা বেরোতে বেশ কিছুক্ষণ নীলার দিকে হা হয়ে তাকিয়ে রইলাম। নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে জোরে শব্দ করে হো করে হেসে দিলাম। কিছুক্ষণ হাসার পর হাসি থামিয়ে বললাম, তুমি এটা কি বলছো নীলা? এটাকে শাড়ি পরা বলে নাকি কাপড় পেঁচানো? আমার কথা শুনে নীলা ঠোঁট উল্টিয়ে রাগে গলায় বলল, আমি কি কখনো নিচে নিচে শাড়ি পরেছি নাকি? আমি শাড়ি পরতে পারি না, তাই যেভাবে পরেছি সেভাবে পরেই বেরিয়ে এসেছি। আগে কখনো শাড়ি পরলে পার্লার থেকে লোকের সামনে শাড়ি পরিয়ে দিয়ে যেত। নীলার কথা শুনে আরও কিছুক্ষণ হেসে নিয়ে আমি নীলার কাছে এগিয়ে গিয়ে নীলাকে আচমকাই কোলে তুলে নিলাম। নীলা চিৎকার দিতে চাইলে আমি চোখ গরম করে নীলার দিকে তাকালাম। নীলা ভয় আর কিছু বলল না। নীলাকে কোলে নিয়ে গিয়ে রুমে নামিয়ে দিলাম। তারপর নীলার দিকে তাকিয়ে নরম গলায় বললাম, শাড়িটা খোলো নীলা। আমার কথা শুনে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে নীলা বলল, শাড়ি খুলবো মানে? কি 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 বলতে চাও তুমি? আরে বাবা, তুমি যা ভাবছো তা নয়। তুমি শাড়িটা পরতে পারো নি, তাই শাড়িটা খোলো, আমি ঠিক করে পরিয়ে দিচ্ছি তোমায়। তুমি শাড়ি পরাতে পারো? আমি সবই পারি। এখন কথা না বেরিয়ে শাড়িটা খোলো দেখি। আর ভয় নেই, আমি কিছু দেখবো না। আর দেখলেই বা কি, আমি তো তোমার একমাত্র বর। আস্তে করে কথাটা বললাম। আমার কথা শুনে নীলা বুড়ো কুসকি বলল, কিছু বললে? কই কিছু বলিনি তো। নীলার কথা না বাড়িয়ে টাওয়াল দিয়ে নিজেকে ডেকে শাড়িটা খুলে দিল। আমি অনেক যত্ন সহকারে শাড়িটা পরিয়ে দিলাম নীলাকে। নীলা অবাক চোখে সারাক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। শাড়ি পরানো শেষ হলে গম্ভীর করে বললাম, অনেক বেলা হয়ে যাচ্ছে, নামাজটা পড়ে নাও, আমি গোসল করে আসছি। আমি কথাটা বলেই চলে যেতে নিলে নীলা পুরো রুমে গেটে চাবি খুঁজতে শুরু করলো। আমি গোসল করছি আর অতীতের কথাগুলো নিয়ে ভাবছি। এদিকে নীলা পুরো রুম তন্ন তন্ন করে চাবি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল, কিন্তু চাবিটা রুমের কোথাও নেই। তখন নীলার খেয়াল হলো আমি তো বাইরে ছিলাম, তাহলে চাবিটা হয়তো বাইরে আছে। কথাটা মনে হতেই ছুটে বাইরে চলে এলো নীলা। বাইরে সব জায়গায় চাবি খুঁজতে খুঁজতে চাবিটা বারান্দার এক পাশে বেড়ার সাথে গোজা অবস্থায় পেল নীলা। নীলার মুখে ফুটে উঠলো বিজয়ের হাসি। নীলা চাবিটা নিয়ে দ্রুত এগিয়ে গেল গেটের কাছে। যত তাড়াতাড়ি সম্ভব নীলাকে পালাতে হবে এখান থেকে। তারপর তালা খুলতে ব্যস্ত হয়ে পড়লো নীলা। চাবি হাতে কখন থেকে তালা খোলার চেষ্টা করেই যাচ্ছে নীলা, কিন্তু বজ্জার তালাটা কিছুতেই খুলছে না। এদিকে আমি ওয়াশরুম থেকে বের হওয়ার সময় হয়ে গেছে। অনেক চেষ্টা করে নীলা বুঝতে পারলো এই তালা চাবি এটা নয়। শেষে ক্লান্ত হয়ে বারান্দার চেয়ারে গিয়ে বসলো নীলা। এদিকে খোদার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওর। ইস, কেন যে সকালে আমার উপর জেদ করে রুটিগুলো খেলো না, এটাই ভাবছিল। এটা ভেবে যেন আরো বেশি ক্ষুধা লেগে যাচ্ছে নীলার। নীলা পেটে হাত দিয়ে ধরে মুখটা কুঁচকে বসে আছে। কি ব্যাপার প্রিয়তমা, তালা খুলতে না পেরে ক্ষুধা লেগে গিয়েছে বুঝি? আমার কথা শুনে চমকে উঠল নীলা। দেখলো আমি গোসলখানা থেকে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বাইরে বের হয়ে ওর দিকে বাঁকা এসে তাকিয়ে আছি। আমি একটা লুঙ্গি পরেছি শুধু, গায়ে কোনো গেঞ্জি নেই। আমার উন্মুক্ত বুকের দিকে চোখ পড়তে মাথা নিচু করে অন্যদিকে তাকালো নীলা। আমি নীলাকে পাশ কাটিয়ে রুমে চলে গেলাম। তারপর একটুবার বেরিয়ে এসে নীলার সামনে একটা প্যাকেট ধরে বললাম, এই নিন ম্যাডাম, এই প্যাকেটে বিরিয়ানি আছে, খেয়ে আমায় উদ্ধার করেন আর তাড়াতাড়ি নামাজটা পড়ে নিন। আমার হাতে বিরিয়ানির প্যাকেট দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল নীলা। নীলার এখন ইচ্ছে করছে লাফিয়ে উঠে আমাকে কিস করতে, কিন্তু নীলা সেটা কখনোই করবে না। তাই আমার হাত থেকে বিরিয়ানির প্যাকেটটা ছো মেরে নিয়ে তাড়াতাড়ি প্যাকেটটা খুলে খেতে শুরু করলো। নীলার এভাবে খাওয়া দেখে মুচকে হাসলাম। তারপর রুমে গিয়ে সাদা রঙের একটা পাঞ্জাবি পরে নামাজে দাঁড়ালাম। নামাজ শেষ করে নীলার জন্য অনেক দোয়া করলাম। নীলাকে যেন সঠিক পথে ফিরে আনতে পারি, তার জন্য আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করলাম। মোনাজাত শেষে যায় নামাজ তুলে রেখে বাইরে এসে আমি দেখলাম নীলা বিরিয়ানি খেয়ে শেষ করে চেয়ারের ওপারেই ঘুমিয়ে পড়েছে, আর নীলার আঁচলটা সরে গিয়ে নিচে পড়ে আছে। নীলার এভাবে মুখ দেখে আমার আর ডাকতে ইচ্ছে করলো না, তাই নীলা আঁচলটা ঠিক করে দিয়ে নীলাকে চেয়ার থেকে কোলে নিয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে দিলাম। তারপর নিজে চলে গেলাম জানালার পাশে। জানালা দিয়ে খুব সুন্দর বাইরের প্রকৃতি দেখা যায়। অনেক বড় সবুজ শ্যামল কাঁচা ধানের মাঠ। মাঠের ওই প্রান্তে রয়েছে আখ আর ভুট্টার বাগান। অনেক কৃষক কাজ করছে সেই মাঠে। অনেক দূরে গিয়ে দেখা যায় কিছু ছোট ছোট বাড়িঘর। এক কথায় যাকে বলে অপরূপ প্রাকৃতিক দৃশ্য। কিন্তু আমার মন এখন সেদিকে নেই। আমি আমার নীলার চিন্তায় মগ্ন। বেশ কিছুক্ষণ জানালার ধারে দাঁড়িয়ে থেকে জানালা আটকে দিয়ে নীলার পাশে এসে বসলাম। তারপর কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে থেকে নীলাকে জড়িয়ে ধরে নিজেও ঘুমিয়ে পড়লাম।
বাইরে কিছু বাচ্চা ছেলে মেয়েদের চিৎকার চেঁচামেচি শব্দে ঘুম ভাঙলো নীলার। গ্রামের বাড়ির এই একটা সমস্যা, দিনের বেলা গ্রামের সব বাচ্চা ছেলে মেয়েরা অবাধে ঘুরে বেড়ায় আর চিৎকার চেঁচামেচি করে। ঘুম ভাঙতে নিজেকে আমার বুকে আবিষ্কার করলো নীলা। আমি ওকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। আমার এতটা কাছে থেকে কেমন একটা ভালো লাগা কাজ করছে নীলার মনে। ঘুমন্ত মুখটা যেন বড়ই নিষ্পাপ লাগছে দেখতে। নীলা বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে আছে এক নজরে। হঠাৎ নীলাকে অবাক করে দিই। চোখ বন্ধ রেখেই আমি বলে উঠলাম, এভাবে তাকিয়ে থেকো না, নজর লেগে যাবে, নইলে উল্টাপাল্টা কিছু করে বসলে দোষ দিতে পারবে না আমায়। আমার কথা শুনে চোখ বড় বড় করে তাকালো নীলা। তুমি ঘুমাওনি? নীলার কথা শুনে নীলাকে আরেকটু শক্ত করে জড়িয়ে আবার বললাম, ঘুমাতে আর দিলে কই? নতুন বিয়ে করা সুন্দরী ওইভাবে আষ্টে আষ্টে জড়িয়ে ধরলে শুয়ে থাকলে আর ঘুম আসে বুঝি? আমার কথা শুনে রাগ উঠে গেল নীলার। বজ্জাত ছেলে বলে কি আমি নাকি ওকে জড়িয়ে ধরে শুয়েছি? কথাগুলো ভেবেই আমার বুক থেকে উঠে যেতে নিল নীলা। অমনি আমি নীলার আঁচল টেনে ধরে বললাম, আসরের রক্ত আসার আরও একটু দেরি আছে, এখন জোহরের নামাজটা পড়ে নাও জলদি, আমার দ্বিতীয়বার যেন আর নামাজের কথা বলতে না হয়। কথাগুলো বলেই নীলার আঁচলটা ছেড়ে দিলাম। নীলাও কোনো কথা না বলে বাধ্য মেয়ের মতো গিয়ে উজু করে নামাজ পড়ে নিল, কারণ এছাড়া নীলার আর কোনো উপায় নেই। নীলার নামাজ পড়া শেষ হতেই বললাম, এখন চুলার পরে গিয়ে আমার জন্য কিছু বানিয়ে আনো, খুব ক্ষুধা লেগেছে। আমার কথা শুনে সাপের মতো ফোঁস করে উঠল নীলা। হোয়াট? তোমার কি মাথা খারাপ হয়েছে আবির? আমি এই নীলা কিনা চুলায় রান্না করব? ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। ও হ্যালো, ইম্পসিবলকে কিভাবে পসিবল করতে হয় তাই আবির ভালোভাবে জানে। তুমি ভালোই ভালোই যাবে নাকি আমি তোমায় আমার রাগী লোকটা দেখাবো? তুমি যাই করো না কেন আবির, আমার পক্ষে চুলায় রান্না করা সম্ভব নয়। আর শুধু চুলাই কেন, আমি কোনো কিছুতেই রান্না করতে পারবো না, জাস্ট ইম্পসিবল। নীলার কথা শুনে পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে বললাম, ওকে সুইটহার্ট, যেমন তোমার ইচ্ছা। কথাটা বলে নীলার কাছে এসে নীলার কোমর জড়িয়ে ধরলাম। তারপর নীলার কানের কাছে মুখ নিয়ে বললাম, যেহেতু তুমি আমাকে কিছু বানিয়ে দেবে না, সেজন্য আমি তোমাকেই খাবো, খুব ক্ষুধা লাগছে তো। আমার কথা শুনে নীলা চোখ বড় বড় করে তাকিয়ে তুতলে বলল, আমায় খাবে? মানে তো তুমি কি কি রাক্ষস নাকি যে মানুষ খাবে? আমি মানুষ খাবো তোমায় কে বলো নীলা? আমি তো আমার বউকে খাবো, আমার গুলোমুলো নাদুস নাদুস বউটাকে। দেখো আবির, আমি কিন্তু চিৎকার করব। তুমি সত্যি একজন রাক্ষস হয়ে গেছো। সে তুমি আমায় যাই বলো সুইটহার্ট, আমি তো তোমায় আজকে খাবোই। তোমার গোলমুলো গালু তো দেখে কেমন ক্ষুধা বেড়ে যাচ্ছে আমার, মনে হয় খুব ইয়ামি লাগবে। আমার কথাগুলো শুনে এবার ভয়ে গলা শুকিয়ে গেল নীলার। তারপরও আমি যেভাবে তাকিয়েছি নীলার গালের দিকে, এটা দেখে নীলা একটা চিৎকার দিল। আমি রান্না করব আবির, তুমি যা বলবে আমি তাই করব, প্লিজ আমায় খেও না। চোখ বন্ধ করে কথাগুলো বললো নীলা। আমি নীলার অবস্থা দেখে একটু মুচকে হাসি দিলাম। তারপর নীলার গালে একটা চুমুকি দিয়ে বললাম, থাকলি চোখ খোলো আর তাড়াতাড়ি আমার কিছু একটা বানিয়ে দাও, খাবো, ভীষণ ক্ষুধা লেগেছে। বিরিয়ানি এনেছিলাম দুজনে খাবো বলে, কিন্তু একটা রাক্ষসী একাই সব খেয়ে নিয়েছে। এই নিরীহ ছেলেটা কি খাবে একবারও ভাবেনি রাক্ষসীটা। গত 1 ঘন্টা যাবৎ ময়দা মাখার চেষ্টা করছে নীলা। নীলার সারা মুখে হাতে গলায় ময়দা ছড়াছড়ি। আমি একপাশে চুপ করে বসে মুখ টিপে হাসছিলাম। 1 কিলো ময়দার মাঝে 1 চুক পানি ঢেলে দিয়ে ময়দাকে সাদা পানি বানিয়ে ফেলেছে নীলা। এখন কি করবে সেটা বুঝতে না পেরে মাথায় হাত দিয়ে বসে আছে নীলা। হঠাৎ কানে কারো হাসির শব্দ যেতেই আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো নীলা। নীলা তাকাতেই আমি নিজের হাসি আটকে রাখতে পারলাম না। হাসতে হাসতে উঠোনে চলে গেলাম। ওই নীলা, তোমায় কি সুইট লাগছে দেখতে, একদম তেঁতুল গাছের পেতনির মতন। তোমাকে দেখে তো আমার হাসি থামছেই না। কে? তুমি আমায় কি বললে আবির? আমি তেঁতুল গাছের পেতনি? আমি তেঁতুল গাছের পেতনি হলে তুমি গাব গাছের ভ্রম দৈত্য। তা তো দেখে বোঝা যাচ্ছে। কি নিজেকে একবার আয়নায় দেখে আসো, তাহলেই বুঝবে। আমার কথা শুনে রাগে ফুসফুস করতে করতে রুমে গিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো নীলা। নিজেকে দেখে যেন নিজেই চিনতে পারছে না, একদম সাদা পেতনির মতো লাগছে ওকে ময়দার কারণে। রাগে আগুন হয়ে শাড়ির আসলটা কোমরে গুছে বাইরে এলো নীলা। আমি এখন এসে চলেছি আগের মতো করেই। নীলা এসে কোনো কথা না বলে ময়দাগুলো রাখা বাসনটা নিয়ে ডাইরেক্ট ছুঁড়ে মারল আমার উপর। আমার ময়দা মাখা পানিগুলো দিয়ে সারা শরীর মাখামাখি হয়ে গেল, সাথে করে আমার হাসিটাও থেমে গেল। কিন্তু নীলা আমার এই অবস্থা দেখে এবার হাসি দিয়ে গড়াগড়ি খেতে লাগলো। হাসি যেন থামছে না নীলার। আস্তে আস্তে আমার সামনে এসে দাঁড়ালো নীলা। হাসো হাসো, এখন হাসো। আমাকে তেঁতুল গাছের পেতনি বলেছিলে না, এখন নিজেকে দেখো কেমন লাগছে। নীলার কথা শুনে আর হাসি দেখে আমি এক ঝটকে নীলাকে নিজের বুকের সাথে নিয়ে নিলাম। আমার শরীরে ময়দা মাখা নীলা শরীরেও লেগে গেল, সাথে করে নীলারও হাসি থেমে গেল। কি হলো সুইটহার্ট, হাসি থামালে কেন? হাসো, বেশি করে হাসো। তোমাকে দিয়ে যেহেতু কোনো কাজ হবেই না, তুমি একটা অকর্মার ঢেকি,
তখন তোমার কাছ থেকে খাবার পর আশা করাটাই বৃথা। খোদাই ইচ্ছে তো করছে তোমাকে চিবিয়ে খেয়ে ফেলি। তুমি আমায় কি বললে আবির? আমি অকর্মার ঠিকই, আমাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তোমার? তো এখনই যখন অপছন্দ করো, তো এতই যখন অপছন্দ করো আমায় তুমি, তাহলে আমায় এখানে জোর করে ধরে রেখেছো কেন? মুক্তি দাও আমায়। তোমাকে জাস্ট আমার অসহ্য লাগে আবির, অসহ্য। নীলার মুখে কথাগুলো শুনতেই নীলাকে ছেড়ে নীলা গেলে সজোরে একটা থাপড় মেরে দিলাম। তারপর নীলা গাল শক্ত করে চেপে ধরে বললাম, হ্যাঁ ঠিকই ভেবেছিস তুই নীলা। আমি তোকে অপছন্দ করি, ভালোবাসি না আমি তোকে। তোকে আমি শুধু ঘৃণাই করি নীলা, ঘৃণা করি আমি তোকে। কিন্তু তবুও তোকে আমি আটকে রেখেছি কেন জানিস? কারণ আমার জীবনের সুখগুলো যেভাবে কেড়ে নিয়েছিস তুই, ঠিক সেভাবেই তোর জীবনটাও বিষিয়ে তুলবো আমি। তুই আমার জীবনের সব কিছু কেড়ে নিয়েছিস, আমিও কেড়ে নিয়েছি তোর স্বাধীনতা। কথাগুলো বলেই নীলাকে ধাক্কা দিয়ে ছেড়ে দিয়ে হনহন করে ওয়াশরুমে চলে গেলাম। নীলা চুপ করে দাঁড়িয়ে আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আমি তোমায় ভালোবাসি নীলা, খুব বেশি ভালোবাসি তোমায়, কিন্তু একই সাথে আমি তোমাকে ঘৃণাও করি। পৃথিবীতে আমার ঘৃণা ও ভালোবাসা দুটো একসাথে পাওয়ার যোগ্য যদি কেউ থেকে থাকে, সে হলো তুমি নীলা, আর কেউই নয়। তুমি আমার কাছ থেকে আমার মাথার উপরে ছাদের মতো আমার বাবাকে কেড়ে নিয়েছো, আমাকে জেল খাটতে বাধ্য করেছো বিনা দোষে। পুরো কলেজের সামনে আমায় তুমি চোর বানিয়ে ছেড়েছো নীলা। তোমাকে তো আমি এত সহজে ছাড়বো না, ধীরে ধীরে কষ্ট দিয়ে মারবো তোমায় আমি। তবে সেই কষ্টের মাঝেও মিশে থাকবে তোমার প্রতি আমার ভালোবাসা। তোমাকে আমি ভালো সঠিক পথে আনবই আনবো। ওয়াশরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম আর নীরবে চোখে জল ফেলছিলাম। একটু পর ওয়াশরুম থেকে বের হতেই নীলা আমাকে এক নজর দেখার সাথে সাথেই ছোট একটা চিৎকার দিয়ে নিজের মুখ ঢেকে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। আ আ- আ- আমি কিছু দেখিনি। এই মেয়ে এমন সারের মতো চিৎকার করছে কেন? আর কি দেখোনি তুমি? কেমন ছেলে মানুষ তুমি আবির? একটি মেয়ের সামনে শুধু তাওয়াল পরে বাইরে আসতে লজ্জা করছে না তোমার? ছি ছি, আমি কিছু দেখিনি। ও বাবা, তোমার লজ্জাও আছে আবার নীলা? তুমি যে লজ্জায় মুখ ঢেকে অন্যদিকে ঘুরে দাঁড়িয়েছো, যে মেয়ে কিনা বান্ধবীদের সাথে বাজে ধরে একটা সাধারণ ছেলের সাথে প্রেমের নাটক করে তার জীবন নষ্ট করতে পারে, তার আবার লজ্জা থাকে? সত্যি আমায় হাসালে তুমি। কথাগুলো কঠিন গলায় বলে নীলাকে পাশ কেটে চলে গেলাম। আমার কথাগুলো কেন জানি নীলাকে কাটার মতো বিচ্ছে। নীলা ভেবেছিল আমি ওর কাছে এসে বলবো তুমি তোমার বউ, আর বউয়ের সামনে এভাবে আসলে ক্ষতি কি। কিন্তু আমি তেমন কিছু বললাম না। হঠাৎ নীলা খেয়াল করলো ওর চোখে থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো নিচে। নীলা চোখের পানিটা তাড়াতাড়ি মুছে ফেললো। একটু পর আমি একটি ট্রাউজার আর একটি হাফ হাতা গেঞ্জি পরে আসলাম নীলার সামনে। আমি ওয়াশরুম থেকে বের হওয়ার আগেই নীলা শাড়ি বদলে একটি সুন্নতি জামা পরে নিয়েছে। নীলা আমার সাথে এসো। কোথায় যাব? কোথায় আবার? রান্নাঘরে যাবে। আজকে প্রথম, তাই আমি তোমায় রান্না শিখিয়ে দেবো, আর তুমি শিখে নেবে। কাল থেকে কিন্তু তোমাকে সব রান্না করতে হবে। আমার কথার কোনো উত্তর দিল না নীলা। আমার পিছু পিছু রান্নাঘরে চলে আসলো। আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো চাউল নিয়ে 3টা ধোয়া দিলাম। তারপর তারপর পানি মেপে নীলাকে বুঝিয়ে দিলাম কি করে ভাতের পানি মেপে দিতে হয়। তারপর ভাতের হাঁড়িটা চুলায় দিয়ে কয়েকটা শুকনো শোলার সাথে আগুন লাগিয়ে দিয়ে চুলা জ্বালিয়ে দিলাম, আর সব কিছু নীলাকে বুঝিয়ে দিলাম। নীলা মনোযোগ দিয়ে সবটা ভালোভাবে দেখে নিল। ভাত হয়ে এলো, চুলার আগুন নিভিয়ে দিলাম। তারপর বললাম, এরপর আর আগুন জ্বালাতে দিলে ভাতটা পড়ে যাবে, তাই আর জ্বলতে দিলাম না। একটু পর ভাত নামিয়ে তারপর তোমায় ডিম ভাজতে শেখাবো। আমার কথা শুনে নিলাম মাথা নেড়ে সায় দিল। তারপর ভাত হয়ে গেলে আমি ভাতের হাঁড়িটা নামিয়ে রেখে আরেকটা হাঁড়িতে কয়েকটা আলু সিদ্ধ দিলাম। তারপর চুলায় বড় একটা শুকনো কাঠের লাকড়ি ধরিয়ে দিয়ে নীলাকে নিয়ে ডিম গলতে চলে গেল। বটি দা এনে তাতে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটলাম। পেঁয়াজ কাটার সময় আমার চোখ থেকে পানি পড়তে লাগলো। নীলা আনমনে আমার চোখের পানি নিজের আঁচলে মুছে দিল। আমি সেদিকে খেয়াল না দিয়ে নীলাকে দেখে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচটা হাত দিয়ে ডলে নিলাম। তারপর ডিমটা ভেঙে দিয়ে একটি ছোট্ট কাঁটা চামচ দিয়ে গলে নিয়ে নীলাকে শিখিয়ে দিলাম ডিমটা ভেজে নিল। তারপর আলু ভর্তার জন্য শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিলাম। সব কিছু করা হয়ে গেলে ঘরে নিয়ে সব কিছু গুছিয়ে রেখে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এতটুকু সময়ের মাঝে নিলাম একটা কথা বলিনি আমার সাথে, শুধু চেয়ে চেয়ে আমার কাজগুলো দেখেছে। মাগরিবের আজান হলে দুজনে একসাথে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষে বললাম, নীলা আমার পাটা টিপে দাও তো, খুব ব্যথা করছে পায়ে। বিছানায় শুয়ে পড়লাম। আমার কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে নীলা বলল, কি? আমি তোমার পা টিপবো? এটা তুমি ভাবলে কি করে আবির? অসম্ভব, আমি কিছুতেই তোমার পা টিপতে পারবো না। তুমি আমার পা না টিপলে আমি তোমার গলা টিপে দেবো বলে দিলাম নীলা। আমার কথা শুনে নীলা মুখ বেঁচকে বলল, তুমি সেটা পারবে না আমি জানি, আর আমিও তোমার পা টিপতে পারবো না আবির। আমার ভীষণ ক্লান্ত লাগছে, সারাদিন অনেক কাজ করেছি, আমি একটু ঘুমাবো। কি বলে তুমি? আরেকবার বলো তো শুনি। তুমি সারাদিন অনেক কাজ করেছো? তা কি কাজ করলে তুমি নীলা? কাজ কাকে বলে সেটা তো তুমি আগামীকাল থেকে বুঝবে।
এখন এখানে এসে আমার পাটা টিপো জলদি। আমার কথার উত্তরে নীলা কিছু বলবে তার আগেই আমার ফোনটা ক্রিং ক্রিংয়ে শব্দে বেজে উঠলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? ও সরি বাবা, কেমন আছেন আপনি? আর ভুল হবে না? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর নীলা অনেক ভালো আছে। আপনি একদম চিন্তা করবেন না বাবা। আসলে বাবা আমি তো অফিস থেকে আর ছুটি পাবো না, তাই নীলাকে নিয়ে একটু সুন্দর জায়গায় বেড়াতে এসেছি। ছুটি শেষ হলেই ফিরে যাব। জি আচ্ছা বাবা, ভালো থাকবেন। এখন তাহলে রাখছি, আল্লাহ হাফেজ। ফোন কেটে দিয়ে নীলার দিকে তাকিয়ে দেখলাম নীলা বুড়ো কুসকে আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে একটু বাঁকা হেসে বললাম, বুড়ো কুসকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই নীলা। আমি তোমার ড্যাডি মানে আমার শ্বশুর আব্বার সাথে কথা বললাম এতক্ষণ। আমার কথা শুনে নীলা চোখ বড় বড় করে চিৎকার দিয়ে বলে উঠলো, কি? আমার ড্যাডি ফোন করেছিল? আমি তো বুঝতেই পারিনি আবির। প্লিজ ফোনটা আমায় দাও, আমি ড্যাডির সাথে কথা বলবো। প্লিজ দাও ফোনটা। কথাগুলো বলেই নীলা আমার কাছে এগিয়ে এসে ফোনটা ধরতে নিল। সাথে সাথে আমি ফোনটাকে দূরে সরিয়ে ফেললাম, আর নীলা আমার বুকের উপর পড়ে গেল। আমি নীলার কোমর জড়িয়ে ধরে বললাম, ও সুইটহার্ট, এমন হঠাৎ আমার বুকের মাঝে এসে আমায় জড়িয়ে ধরতে তোমার খুব ভালো লাগে বুঝি, কিন্তু একটু বলে কয়ে তো আসবে। এভাবে বুকের উপর আছড়ে পড়লে তো তোমার ভারে আমার বুকের হাড়গুলো সব ভেঙে যাবে। আমার কথা শুনে নিজেকে আমার কোল থেকে ছাড়িয়ে নেওয়ার বৃথার চেষ্টা করতে করতে নীলা বলল, একদম ফালতু কথা বলবে না আবির। আমি তোমার ফোনটা নিতে গিয়েছিলাম, তোমায় জড়িয়ে ধরতে নয়, বরং তুমিই আমায় ধরে আছো। আর আমি মোটেও ভারী নয়, একদম স্লিম। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, তুমি তো এখন আমায় জাপটে ধরে আছো। ইস, লজ্জা বলতে কোনো জিনিসই নেই তোমার মাঝে। অবশ্য থাকবে বা কি করে, তুমি তো বড় লোকের দেমাকি মেয়ে হয়ে টাকার গরমে মানুষকে মানুষ বলেই মনে করো না, আর অহংকারের আগুনে নিজেকে লজ্জা শরমে পুড়িয়ে ফেলেছো। তোমার মতো মেয়েকে ভালোবাসা যায় না, শুধু ঘৃণা করা যায় নীলা। কথাগুলো বলে নীলাকে ছেড়ে দিলাম। আমার কথা শুনে নীলা একদম স্তব্ধ হয়ে গেল। আমার প্রতিটি কথা যেন সূচের মতো বেচছে নীলার গায়ে। নীলা ভুলে গেল ওর ড্যাডির ফোনের কথা। নীলাকে কথাগুলো বলে আমি বাইরে চলে গেলাম। তারপর খোলা উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বললাম, কেন নীলা, কেন যতবার আমি তোমায় ভালোবাসতে চাই ততবারই তুমি তোমার আচরণে আমার পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দাও। তোমার প্রতি ঘৃণা তৈরি হয় তখন আমার মনে। আমি আর সহ্য করতে পারি না তোমায়। তুমি যে আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছো নীলা, সবকিছু। কথাগুলো ভাবতেই দুপুরটা পানি গড়িয়ে পড়লো আমার চোখ থেকে। সকাল 9টা, সামনে এক বালতি কাপড় চোপড় নিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে নীলা। সকালে আমাকে ঘুম থেকে টেনে তোলার পর 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দিইনি। একটা না একটা কাজ করিয়ে চলেছি একধারে। সকালে নীলা ভাত, বেগুন ভর্তা আর ডিম ভাজি করেছে। যদি এগুলো করতে আমি ওকে হাতে হাতে শিখিয়ে দিয়েছি, তবে বেশ হাতের কয়েক জায়গায় বেশ পুড়িয়ে ফেলেছে নীলা। তারপর সকালে খাওয়া দাওয়া শেষ হতেই অনেকগুলো কাপড় চোপড় এনে ভিজিয়ে দিয়েছি, আর বলেছি 30 মিনিটের মধ্যে সব কাপড় চোপড় কেচে শুকোতে দিতে। নীলা এখনও এসব কাজ করেনি। এতটুকু কাজ করাতেই যেন জান বেরিয়ে যাচ্ছে ওর। আমাকে কিছু বলারও সাহসও পাচ্ছে না ও। একটুকুতেই আমি লাঠি হাতে এগিয়ে যাই নীলাকে মারার জন্য। তাই কোনো উপায় না পেয়ে মুখ বুঝে সব কাজ করে নিচ্ছে নীলা। নীলা দুপা দুদিকে দিয়ে এমনভাবে কাপড় কাচ্ছে যেন কাপড়গুলো ব্যথা পাবে। তখনই আমি লাঠি হাতে নীলার সামনে গিয়ে দাঁড়ালাম। বলছি যে, রাজার দাদিকে কাপড় কাচ্ছ নাকি কাপড় নিয়ে খেলা করছো? জোরে জোরে কাপড় কাচ্ছ, আমি যেন বারান্দা থেকে শব্দ পাই। আমার কথা শুনে হাতের ভেজা কাপড়টা ছুঁড়ে ফেলে দিয়ে নীলা বলল, পারবো না আমি কাপড় কাচতে। তুই কি পেয়েছিস কি আমায়? আমি তোর ঘরের চাকরা নেই যে সব কথা শুনতে হবে আমায়? আমায় ফোন দে, আমি এক্ষুনি ড্যাডিকে ফোন করে সব বলে দেব। পুলিশে দেব তোকে আমি। তুই আমাকে এই নীলাকে নিজের চাকরানি করে রেখেছিস। এই প্রতিশোধ তোর জন্য খুব ভয়ানক হবে আবির, খুব ভয়ানক। আমাকে কেন এত কষ্ট দিচ্ছিস তুই আবির? কেন? তোর সব কিছু কেড়ে নিব আমি, সব কিছু। কথাগুলো বলার সময় রাগে থরথর করে কাঁপছিল নীলা। আমি নীলার কথাগুলো শুনে নীলার হাত ধরে টেনে বাথরুম থেকে বাইরে নিয়ে আসলাম। তারপর নীলা গেলায় সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। আমার হাতের থাপড় খেয়ে মাটিতে থুবড়ে পড়লো নীলা। আমি দৌড়ে গিয়ে নীলার হাত ধরে টেনে দাঁতে দাঁত চেপে বললাম, কিসের ভয় দেখাস আমায় তুই নীলা? কি শাস্তি দেবে আমায় তুই? কি বাকি রেখেছিস আর? জানতে চাস তোকে কেন এমন কষ্ট দিচ্ছি আমি? এটাকে কোনো কষ্ট বলে না নীলা, বরং তোকে আমি গরিবের সঙ্গে কি সেটা করতে হয় সেটা শেখাচ্ছি মাত্র। কিন্তু তুই কি জানিস বিনা দোষে আমার কত বড় ক্ষতি করেছিস? আমার জীবন থেকে সব হাসি খুশি সব কিছু কেড়ে নিয়েছিস তুই নীলা। শুধু তুই যখন আমার জীবনে মিথ্যে ভালোবাসা নিয়ে এসেছিলি, তখন তোকে আমি আমার জন্য আল্লাহর আশীর্বাদ ভেবেছিলাম। কিন্তু আমি ভুলছিলাম, চরম আকারের ভুলছিলাম আমি। কারণ তুই আমার জীবনে আশীর্বাদ নয়, তুই আমার জীবনের অভিশাপ হয়ে এসেছিলি নীলা, অভিশাপ। কথাগুলো এক নিঃশ্বাসে বলে নীলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তারপর কয়েক ফোঁটা চোখের পানি ফেললাম অঝরে। নীলা হা হয়ে তাকিয়েছে আমার দিকে। কেন জানি না নীলা কিছু বলতে সেও পারছে না। আমি আবারও নীলার কাছে এগিয়ে গিয়ে নীলার হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেলাম। তারপর শেষের রুমে নিয়ে গিয়ে লাইট জ্বালিয়ে রুমের ভিতর
ঝুলিয়ে রাখা একটা ছবির দিকে দেখে বললাম, এই দেখ নীলা, ভালো করে দেখে নে এই লোকটাকে। জানিস এই লোকটাকে? ইনি আমার বাবা নীলা, ইনি আমার বাবা। এই লোকটা হলো সেই যাকে ঘিরে আমার পুরো পৃথিবী। এই লোকটা নিজের সব সুখ ত্যাগ করে শুধুমাত্র আমার জন্য দিনরাত পরিশ্রম করে আমার পড়ালেখার জন্য ঢাকা পাঠিয়েছে। ছোটবেলায় মা মারা যাওয়া সত্ত্বেও কখনো বিয়ে করেনি উনি, শুধুমাত্র আমার কষ্ট হবে বলে। আমার মা বাবার সব কিছুই উনিই ছিলেন। চোখে হাজারো স্বপ্ন নিয়ে আমায় ঢাকায় পাঠিয়েছিলেন উনি, কিন্তু শুধুমাত্র তোর কারণে নীলা, তোর কারণে তার স্বপ্ন ভেঙে দিয়েছি। সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি আমি তাকে। আমায় ছেড়ে আমার উপর অভিমান করে সে চলে গেছে না ফেরার দেশে। সেদিন তুই যদি আমি মিথ্যা অপবাদ দিয়ে পুলিশের কাছে না দিতি, তাহলে আমার বাবা আজকে হয়তো আমার কাছে থাকতো। তোর মিথ্যে ভালোবাসার কারণে, মিথ্যে অপবাদের কারণে উনি হার্ট অ্যাটাক করে আমায় ছেড়ে চিরতরে চলে গেছে নীলা। আমি কি করে মাফ করবো তোকে? কি করে মাফ করবো নীলা? কথাগুলো বলে নীলাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে রুম থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাই। নীলাও নিজের ভুলগুলো বুঝতে পেরে ফ্লোরে বসে কাঁদতে থাকে। ফ্লোরে বসে থেকে বেশ কিছুক্ষণ কান্না করার পর বাইরে বেরিয়ে আসে নীলা। তারপর আমাকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু আমি বাসার কোথাও নেই। নীলা বুঝতে পারে হয়তো আমার রাগের কারণে গেট লাগিয়ে দিয়ে বাইরে চলে গেছি, তাই নীলা গিয়ে বারান্দায় রাখা চেয়ারে বসে আছে। বেশ কিছুক্ষণ বারান্দায় বসে থাকার পর হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। নীলা বৃষ্টি থেকে নিজেকে সামলে রাখতে পারে না, উঠোনে নেমে ইচ্ছে মতো বৃষ্টিতে ভিজতে থাকে। এভাবেই কেটে যায় প্রায় 2 ঘন্টা। এর মাঝে আমি চলে যাই বাড়িতে। গেট খুলে বাসার মধ্যে ঢুকতেই দেখতে পাই নিচে ভেজা শরীরে পড়ে আছে নীলা। নীলাকে নিচে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যাই। দৌড়ে নীলার কাছে গিয়ে নীলাকে ডাকতে শুরু করি, নীলা, এই নীলা, কি হয়েছে তোমার? তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন? আমার কথার কোনো উত্তর দেয় না নীলা, বরং সেভাবে পড়ে আছে নিচে। আমি দেরি না করে নীলাকে কোলে তুলে নিই, তারপর দ্রুত ওয়াশরুমে নিয়ে যাই। নীলাকে কোলে নিয়ে আমি বুঝতে পারি নীলা প্রচণ্ড ঠান্ডা লেগেছে। নীলা থরথর করে কাঁপছে ঠান্ডায়। এখন যে করে হোক নীলার কাপড় পাল্টে দিতেই হবে। কোনো উপায় না পেয়ে আমি বাধ্য হয়ে নিজেই কাপড়গুলো চেঞ্জ করে দিই। তারপর নীলাকে নিয়ে শুয়ে দিই বিছানায়। নীলাকে বিছানায় শুয়ে দিয়ে আমি চলে যাই ডাক্তার ডেকে আনতে, কারণ এখন ডাক্তার না দেখালে নীলার অবস্থা আরও খারাপ হতে পারে। নীলা এমনিতেই ঠান্ডায় থরথর করে কাঁপছে। এদিকে প্রায় দুপুর করে বিকেল হয়ে গেছে চারদিকে। কিছুক্ষণের মাঝে ডাক্তার সুমনকে নিয়ে ফিরে আসি। তারপর নীলাকে ডাক্তার সুমন দেখতে শুরু করে। বেশ কিছুক্ষণ চেক আপ করার পর ডাক্তার সুমন জানায় নীলার অবস্থা খুবই খারাপ, ওর ঠান্ডায় অ্যালার্জি আছে। এভাবে বৃষ্টিতে ভেজা উচিত হয়নি নীলার। ডাক্তার সুমনের কথা শুনে ভয় পেয়ে যাই। আমি উত্তেজিত কণ্ঠে সুমনকে বললাম, সুমন, যে করে হোক তুমি আমার নীলাকে সুস্থ করে দাও, ওর যেন কোনো কিছু না হয়। ওর কিছু হলে আমি বাঁচবো না সুমন, তুমি ওকে সুস্থ করো, যত টাকা লাগে আমি দেব, কিন্তু নীলাকে তুমি সুস্থ করে দাও। আমাকে এমন উত্তেজিত দেখে ডাক্তার সুমন বলে, তুমি এত উত্তেজিত হয়েও না আবির, আমি ওকে সুস্থ হয়ে ওঠার জন্য ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিন্তু ওর এখন তোমাকে দরকার। ডাক্তার সুমনের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, আমাকে দরকার মানে? তুমি কি বলতে চাইছো সুমন? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এখন আমি ওকে কিভাবে ভালো করতে পারি? তুমি ডাক্তার, তুমি ওকে ভালো করতে পারো, আমি তো ডাক্তার নই সুমন। আমার কথা শুনে মুস্কি হেসে বলল, তুমি যেটা করতে পারবে সেটাই এখন ওর সবচাইতে বেশি দরকার আবির। তুমি ওর স্বামী, এখন ওর স্বামীকে দরকার। তোমার শরীরের উষ্ণতা দরকার তোমার স্ত্রীর, কারণ ওর শরীর এখন প্রচণ্ড ঠান্ডা। তোমার শরীরের উষ্ণতা এখন ওর জন্য প্রয়োজন। তুমি হয়তো বুঝতে পেরেছো আবির আমি কি বলতে চাইছি। ডাক্তার সুমনের কথা উত্তরে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমি মনে মনে চিন্তা করছি এখন কি করব, কিভাবে এবার নীলার সাথে নীলার অনুমতি ছাড়া এরকমটা করব, কিন্তু নীলাকে ভালো করতে হলে আর কোনো উপায় নেই। ডাক্তার সুমন নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম এখন কি করব। নীলার পাশে বসে আছি, মাথায় হাজারো চিন্তা, কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে নীলা ঠান্ডায় থরথর করে কেঁপে চলছে কখন থেকেই। শেষে কোনো উপায় না পেয়ে আমি বাধ্য হয়ে নীলার পাশে নীলাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। রাত 10টা। ধীরে ধীরে নীলার হোশ ফিরল। নীলা নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। নীলার পাশে শুয়ে আছি আমি। আমাকে দেখা মাত্রই নীলার মাথায় যেন রক্ত সরে গেল। আমাকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে চাদর দিয়ে নিজেকে জড়িয়ে নিল নীলা। তারপর রাগী গলায় আমার দিকে তাকিয়ে বলল, ছি আবির, ছি, শেষ পর্যন্ত তুমি নিজের পুরুষত্ব রূপটাই দেখিয়ে দিলে। এভাবে আমার সাথে এমন আচরণ করতে পারলে তুমি আবির? আমি কখনো ভাবতে পারিনি তুমি এতটা নিচু মনের। তুমি কিভাবে পারলে আবির আমার অজান্তে আমার সব কিছু কেড়ে নিতে? আমাকে শেষ করে দিলে তুমি। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না আবির, কোনো দিনও না। তুমি খুব খারাপ একটা ছেলে, খুবই খারাপ তুমি আবির। আমার অসুস্থতার সুযোগ তুমি এভাবে কাজে লাগাবে কখনো ভাবিনি আমি। তুমি আমাকে বলেছিলে না আমি তোমার জীবন নষ্ট করেছি, আজ আমি বলছি তুমি আমার জীবন নষ্ট করেছো আবির। তুমি বেরিয়ে যাও আমার সামনে থেকে, আমি তোমার মুখটাও দেখতে চাই না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো নীলা। কথাগুলো বলার সময় নীলার চোখ থেকে অঝরে পানি পড়তে লাগলো। আমি নিচ থেকে উঠে দাঁড়িয়ে নীলার কাছে এসে বললাম, প্লিজ
আমার কথাটা শোনো নীলা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি যেটা করেছি তোমার ভালোর জন্যই। প্লিজ নীলা, একবার আমার কথাটা শোনো। শান্ত হও তুমি, এভাবে রাগারাগি করো না। তোমার শরীর অনেক খারাপ। আমি বুঝতে পারলাম এখন নীলাকে কোনো কথা বলে লাভ হবে না, কারণ নীলা এখন প্রচণ্ড পরিমাণে রেগে আছে, আর ওর শরীরও খারাপ। যে কারণে আর কোনো কিছু না বলেই সেখান থেকে চুপচাপ ওয়াশরুমে চলে গেলাম। আর নীলা সেখানে ঘাটের উপর বসে কান্না করতে লাগলো অঝোর ধারায়। পরের দিন সকালবেলা নীলা চুপচাপ বসে আছে জানালার ধারে। আমি নিজে হাতে রান্না করে এসে নীলাকে ডেকে বললাম, নীলা, আমার সাথে এসো, কিছু খেয়ে যাবে। কালকে থেকে তোমার কিছু খাওয়া হয়নি, তোমার শরীর অনেক অসুস্থ, দয়া করে খাবারটা খেয়ে নাও। না খেয়ে থাকলে তুমি আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। আমি সুস্থ থাকি বা অসুস্থ থাকি, আমি মরে গেলেও বা তোমার কি? চলে যাও তুমি আমার চোখের সামনে থেকে। আমার তোমাকে জাস্ট অসহ্য লাগছে আবির। আমায় প্লিজ মুক্তি দাও। তোমাকে আর ভালো লাগছে না আমার। তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো, আমার সব কিছু শেষ করে দিয়েছো তুমি। কাল তুমি আমার সাথে আমার অনুমতি ছাড়া তুমি কি করে করতে পারলে এমনটা আবির? নীলার কথা শুনে এবার রাগ উঠে গেল। আমি নীলার চুলের মুঠি ধরে বললাম, এই মেয়ে, আমি কি করেছি? কেন তো রাগ করছিস তুই আমার সাথে? আমি যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি, সেটা তো না জানলেও চলবে। এখন ভালো মানুষের মতো আমার সাথে এসে খাবারটা খেয়ে নে, নাহলে আমার খারাপ রূপটা দেখতে হবে তোকে। ভালোভাবে কথা বলছি, তো গায়ে লাগছে না তাই না? আর আমি কাল যেটা করেছি সেটা তোর সাথে অনেক আগেই করার দরকার ছিল আমার। তোর মতো মেয়েকে ছাড় দিয়ে ভুল করেছি আমি। আমি তোর স্বামী, মনে রাখবি। আমি কোনো ভিন পুরুষ নই যে তুই আমাকে গালাগালি দিবি। ভালো স্বাস্থ্য, ভালোভাবে আমার সাথে আয়, খাবারটা খেয়ে নে। আমার রাগ দেখে এবার ভয় পেয়ে গেল নীলা। ভালোই ভালোই আমার সাথে গিয়ে খাবারটা খেয়ে নিল। আমি নীলার অবস্থা দেখে মুচকে মুচকে হাসলাম মনে মনে। তারপর নীলার খাওয়া দাওয়া হলে বাসন কুসন পরিষ্কার করে ফেললাম। এইভাবে দিয়ে চলতে চলতে পেরিয়ে গেছে 2টি মাস। এই 2 মাস নীলা অনেকটাই বদলে গেছে। এখন আমার সব কথা মেনে চলে, আমার কোনো কিছুই বলতে হয় না নীলাকে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাসা সব কাজকর্ম নিজে থেকে করে। কিন্তু নীলার মন বোঝা খুব কঠিন। আমি এখনো জানি না নীলা আদৌ ভালো হয়েছে নাকি শুধু আমার ভয়ে সব করছে। 2 মাস আগে সেদিনের পর আর কোনো ফিজিক্যালি সম্পর্ক গড়ে ওঠেনি আমাদের মাঝে। আমরা সবসময় আলাদা বিছানা আলাদাভাবেই থাকি। আমি ইচ্ছে করে আর কখনোই নীলার কাছে যাইনি। নীলা আমাকে কখনো কাছে ডাকেনি। দুজন একই বাড়িতে থেকেও যেন আলাদা 2টি মানুষ আমরা। নীলা চুলার পাড়ে বসে থেকে সকালে নাস্তা বানাচ্ছে, আর আমি বারান্দায় বসে বসে খবরের কাগজ পড়ছি। আমার হঠাৎ যেন কি হলো, আমি নীলার দিকে তাকিয়ে মুচকি মিশে বললাম, নীলা, তুমি কি তোমার বাবার বাসায় যেতে চাও? যদি চাও তো বলো, আজ বিকেলে তোমায় নিয়ে শ্বশুরবাড়িতে ঘুরতে যাব। সেই যে বিয়ের পর চলে আসলাম, আর তোমাকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়া হলো না। না জানি আমার শ্বশুরমশাই কত রেগে আছেন তার জামাইয়ের উপর। আমার কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল নীলা। তারপর দৌড়ে চুলার পাড় থেকে আমার সামনে এসে বলল, তুমি সত্যি বলছো আবির? সত্যি আমাকে নিয়ে যাবে বাবার কাছে? ইস, কতদিন হলো বাবার বাসায় যাইনি। প্লিজ দুষ্টামি করো না, আমাকে নিয়ে চলো প্লিজ। আমি বাবার কাছে যেতে চাই, আমাকে নিয়ে চলো। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে আবির। সে কবে থেকে একটানা এখানে পড়ে আছি, আর ভালো লাগে না আমার। আমাকে নিয়ে চলো, আমি দম বন্ধ হয়ে কখন মারা যাব হয়তো আর এখানে থাকলে। নীলার কথা শুনে মুচকি এসে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি বিকেলবেলা রেডি হয়ে থেকো, আমি তোমাকে নিয়ে যাবো নীলা। আমার কথা শুনে নাচতে নাচতে চলে গেল নীলা। ওর যেন খুশিতে আর তর্স হয়েছে না কিছুই। নীলা চলে গেলে আমি মনে মনে বললাম, আমি চাই না তোমাকে আটকে রাখতে। আমি দেখতে চাই তুমি কি আদৌ ভালো হয়েছো নাকি এগুলো সবই তোমার নাটক আমার ভয়ে। আমি তোমাকে তোমার বাবার বাড়িতে নিয়ে গিয়ে পরীক্ষা করতে চাই। তুমি যদি ভালো হয়ে থাকো তাহলে তো ভালো, আর যদি ভালো না হয়ে থাকো তাহলে আমি তোমার জীবন থেকে সারা জীবনের জন্য হারিয়ে যাবো নীলা। আর কোনোদিনও তোমার সামনে আসবো না আমি। তুমি তোমার মতো করে বাঁচো, আমি আমার মতো। তবে মনে রেখো, সারা জীবন আমি শুধু তোমারই থাকবো নীলা। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, খুব ভালোবাসি তোমায় আমি নীলা। তা হয়তো আর বলা হবে না কখনো। মনে মনে কথাগুলো ভাবলাম, ভেবে একটা দীর্ঘ শ্বাস ছাড়লাম। বিকেলে রেডি হয়ে নীলাকে নিয়ে বেরিয়ে পড়লাম নীলাদের বাড়ি। বাসা থেকে বেরোতেই যেন নিজেকে ডানা মেলা মুক্ত পাখির মতো ভাবতে লাগলো নীলা। কোনো দিকে কোনো খেয়াল নেই নীলার। নীলা এখন একটা চিন্তায় আছে, কখন নিজের বাসায় গিয়ে পৌঁছবেও। এদিকে আমি মন খারাপ করে বসে আছি গাড়ির মধ্যে। আমার মনটা আজকে ভীষণ খারাপ। আমার মনে হচ্ছে নিজের কলিজাটা ছিঁড়ে যাচ্ছে কষ্টে। আমি সবসময় একটা টেনশনে পড়ে যাচ্ছি, নীলা কি আদৌ আমার কাছে আবার ফিরে আসবে, না কিভাবে সারা জীবনের মতো বিচ্ছেদ ঘটবে আজকে আমাদের মাঝে। আমি এই কদিনে যেন আরো বেশি ভালোবেসে ফেলেছি নীলাকে। বেশ কিছুক্ষণ পর নীলার বাসার সামনে এসে আমাদের সিএনজি থামলো। থামার সাথে সাথে নীলা সিএনজি থেকে নেমে দৌড়ে বাসার মধ্যে ঢুকে গেল। আমি যে ওর সাথে এসে সেদিকে ওর কোনো খেয়ালই নেই। নীলা চলে গেলে আমি সিএনজি ভাড়া মিটিয়ে ধীর পা বাড়ালাম নীলার বাড়ির দিকে। আমি নীলার বাসার গেট দিয়ে ভিতরে ঢুকতেই বাধা হয়ে দাঁড়ালো নীলা। তারপর বলতে লাগলো, কোথায় যাচ্ছিস তুই আবির? আমার বাসায় প্রবেশ করার সাহস হয় কি করে তোর? নীলার কথা শুনে অবাক চোখে নীলার দিকে তাকালাম। নীলা সেদিকে গুরুত্ব নিতে আবার বলতে শুরু করলো, কি ভেবেছিলি তুই?
এত সহজে আমি তাকে মেনে নেব? কখনোই না আবির। এই 3টা মাস ধরে আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছিস ঠিক একই পরিমাণ কষ্ট দিয়ে দিলে দিলে শেষ করব আমি তোকে। আমি জীবনে নিজের হাতে নিচে পানি ঢেলে ধুয়ে কখনো ভাত খাইনি, আর সে আমাকে দিয়ে তুই রান্না করিয়েছিস, কাপড় কাচিয়েছিস, বাসার সব কাজ করিয়েছিস তুই আমায় দিয়ে। এই সব কিছুর হিসাব নেব আমি তোর থেকে আবির। তুই রেডি থাক, তোর জীবন আমি শেষ করতে নেমে পড়বো এখন। তোর সাহস কি করে হয় আমার সাথে এমন ব্যবহার করার? এতদিন তোর হাতের মার খাবার ভয়ে আমি কিছু বলিনি, কিন্তু এখন আমি মুক্ত। আমাকে আর কিছু বলার মতো আর কোনো উপায় নেই তোর। তাই ভালো চাস এখান থেকে চলে যা, আর যদি চলে না চাস তাহলে তুই ভাবতেও পারবি না তোর কত বড় ক্ষতি করে দিব আমি তোকে খুন করে ফেলবো আবির। নীলার কথা শুনে যেন একটু অবাক হলাম না। নীলা দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে নীলার কাছে এগিয়ে গিয়ে নীলার দুগালে হাত রেখে কপালে একটু চুমু খেতে আস্তে করে বললাম, ভালো থেকো নীলা। কথাটা বলে আমি উল্টো পথে হাঁটা দিলাম। তারপর সোজা গেট দিয়ে বেরিয়ে আনমনে হাঁটতে লাগলাম। নীলা সেখানে দাঁড়িয়ে রইল থমেরে, যেন কোনো কিছুই ঢুকছে না এখন নীলার মাথায়। তবে মনে মনে খুশি হলো আমি চোখে মুক্তি দিয়ে চলে গেছি এইভাবে। তারপর আর এক মুহূর্ত দেরি না করে নীলা বাসার মধ্যে ঢুকে গেল। বাসার ভিতরে ঢুকতেই নীলা দেখতে পেল ওর ড্যাডি কি যেন দেখছে খুব মনোযোগ দিয়ে সোফায় বসে। নীলা ড্যাডি বলে চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে ওর ড্যাডিকে জড়িয়ে ধরলো। তারপর চিৎকার করে কান্না করে বলল, কেমন আছো তুমি ড্যাড? আমার কথা কি ভুলে গেছো তুমি? একবারও আমার কথা মনে পড়েনি তোমার? নীলার কথা শুনে নীলাকে নিজের থেকে সারিয়ে নিয়ে দরজার দিকে তাকিয়ে নীলার ড্যাডি বলল, কি ব্যাপার নীলা, তুমি একা এসেছ? আবির কোথায়? ওকে দেখছি না যে। ড্যাডির কথা শুনে অবাক হলো নীলা। তারপর ড্যাডির দিকে অবাক চোখে তাকিয়ে রইল নীলা আর বলল, ড্যাডি আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, অথচ তুমি আমাকে ছেড়ে ওই আবিরের কথা বলছো। আমি যে কাঁদছি ওদিকে তোমার কোনো খেয়াল নেই। তুমি এতটাই পল করে দিয়েছো আমায় ড্যাডি। বিয়ে হয়েছে বলে কি আমি তোমার আর কিছু হই না? পর হয়ে গেছি আমি। আমি কি তোমায় সেটা বলেছি নীলা? আমি বলেছি আবির কোথায়। তোমাদের দুজনের তো একসাথে আসার কথা ছিল, তাহলে তুমি একা এলে যে? আবির এলো না কেন? আবিরকে দেখতে পাচ্ছি না, ও কোথায় নীলা? আবির 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 কি বলছো তুমি ড্যাডি? আমি আসার পর থেকে তুমি আমাকে ফেলে তখন থেকে এই আবির আবির করে যাচ্ছ। আমি কি তোমার এতটাই পর হয়ে গেছি যে তুমি আমাকে এতটা দূরে ঠেলে দিচ্ছ ড্যাডি? তুমি জানো এই আবির নামের শয়তান ছেলেটা আমার সাথে কি কি করেছে? ও তোমার সাথে মিথ্যা বলে আমাকে বিয়ে করেছে। ও একটা ফকিরের ঘরের ছেলে, ওর বাবা একজন রিক্সা চালক ছিল। ও কোনো বড়লোক নয়, অথচ তোমার কাছে বড়লোক সেজে আমায় বিয়ে করেছে। ওই আবির একটা ঠকবাজ শয়তান ছেলে ড্যাডি। ও আমায় ঠকিয়ে বিয়ে করেছে, তারপর আমাকে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে চাকরের মতো খাটিয়েছে এই 3টা মাস। জানো ড্যাডি, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছে ওই আবির। ওকে আমি জেলের ভাত খাওয়াবো, খুন করে ফেলবো ওকে আমি। কথাগুলো বলার সাথে সাথে নীলা গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল ওর ড্যাডি। তারপর থাপ্পড় খেয়ে নিচে ফ্লোরে পড়ে গেল নীলা। তারপর গালে হাত দিয়ে ওর ড্যাডির দিকে অবাক চোখে তাকিয়ে রইল। তুমি আমাকে মারলে ড্যাডি? হ্যাঁ, আমি তোমাকে মারলাম নীলা, কারণ এই মারটা আমাকে তোমাকে অনেক আগেই মারা উচিত ছিল। কিন্তু আমি যেটা করতে পারিনি সেটা তোমায় আবির করে দেখিয়েছে। তুমি যে কতটা নিচে নেমে গেছে সেটা তুমি নিজেও জানো না নীলা। তোমাকে ঠিক করার জন্য আবিরই যথেষ্ট। তুমি এসব কি বলছো ড্যাডি? তুমি কিভাবে আবিরের হয়ে কথা বলছো? এত কিছু জানার পরেও যে তোমার মেয়েকে অনেক জ্বালিয়েছে, কষ্ট দিয়েছে, তারপরেও তুমি সেই আবিরের জন্য এভাবে আমাকে মারলে কেন ড্যাডি? কেন? আমার চাইতে ওই আবির কি তোমার কাছে বেশি বড় হয়ে গেল? আমি কি তোমার কিছু নয় ড্যাডি? নীলার কথা শুনে ওর ড্যাডি অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে বলল, হ্যাঁ নীলা, তুমি ঠিক ধরেছ। তোমার চাইতেও ওই আবির আমার কাছে অনেক বড়। কেন জানো? ওই আবিরের গরিব হওয়ার জন্য একমাত্র আমি দায়ী, আর ওর বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী নীলা। ঠিক আবিরের এত কষ্টের কারণ তুমি, আমরা দুজনেই। ড্যাডির কথা শুনে ফ্লোর থেকে উঠে দাঁড়ালো নীলা। তারপর অবাক হয়ে ড্যাডির দিকে তাকিয়ে বলল, এইসব তুমি কি বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না ড্যাডি। কিসের কথা বলছো তুমি ড্যাডি? আবিরের গরিব হওয়ার জন্য তুমি কেন দায়ী হতে যাবে? মানলাম ওর বাবার মৃত্যুর জন্য হয়তো ভুল করে হলেও আমি দায়ী, কিন্তু তুমি কেন ওর গরিব হওয়ার পেছনের কারণ হতে যাবে? নীলার কথা শুনে টেবিলের উপরে রাখা ছবির ফ্রেমগুলো নিয়ে নীলার সামনে ধরল নীলার ড্যাডি। তারপর বলল, এই দেখো নীলা, এখানে ছবিগুলোকে চিনতে পারছ? বলো তো এরা কারা, বলতে পারো কিনা? এখানে কে কে আছে? ড্যাডির হাত থেকে ছবিগুলো নিয়ে নীলা বলল, এখানে তো এটা তুমি আর এটা আম্মু, কিন্তু পাশের লোকটা কে ড্যাডি? মনে হচ্ছে কোথায় যেন দেখেছি আমি লোকটাকে, কিন্তু ঠিক মনে করতে পারছি না কোথায় দেখেছি। ওই পাশের লোকটা তোমার মামা আর আবিরের আব্বু নীলা, মানে তোমার শ্বশুর মশাই, যার মৃত্যুর কারণ তুমি নিজেই।
ড্যাডির কথা শুনে অবাক হয়ে নীলা বলে, এ তুমি কি বলছো ড্যাডি? এটা আমার মামা, তার আবিরের আম্মু হয় কি করে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না ড্যাডি। হ্যাঁ নীলা, এটাই সত্যি। ওটা তোমার মামা আর আবিরের আব্বু। আবির তোমার আপন মামাতো ভাই। কিন্তু এটা কি করে সম্ভব ড্যাডি? আমি তো কখনো মামার ব্যাপারে তোমাদের কাছে কিছু শুনিনি। তবে হ্যাঁ, ছোটবেলায় আম্মুকে কান্না করতে দেখতাম মামার জন্য, কিন্তু কখনো কিছু বুঝতাম না। তোমাকে দেখতাম আম্মুকে বুঝাতে নানা রকম কথা বলে, কিন্তু কখনো তো বলনি যে আমার মামা একজন রিক্সা চালক। তোমার মামা কোনো রিক্সা চালক নয় নীলা, বরং সে ছিল ঢাকার সবচেয়ে বড় বিজনেসম্যানের মাত্র বড় ছেলে। কিন্তু একমাত্র তোমার আম্মু আর আমার জন্য তাকে একজন রিক্সা চালকে পরিণত হতে হয়েছিল। আত্মীয় স্বজন বাড়ি গাড়ি ছেড়ে তাকে চলে যেতে হয়েছিল ওই ছোট্ট গ্রামের কুড়ে ঘরে, যেখানে থেকে সারাদিন রিক্সা চালিয়ে নিজের পরিবার চালাতে হতো তাকে। কিন্তু তোমাদের মাঝে এমন কি হয়েছিল ড্যাডি, যার কারণে মামাকে গ্রামে ওখানে চলে গিয়ে রিক্সা চালাতে হলো? সে শহরে ফিরে কেন আসেনি? এত বড় বাড়ি থাকতে সে কেন চলে গেল গ্রামে? কি এমন হয়েছিল যার জন্য তোমরা নিজেদের দায়ী করছো? আমি জানতে চাই ড্যাডি, সব কিছু জানতে চাই আমি। নীলার কথা শুনে নীলার ড্যাডি কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করলো, তাহলে শোনো নীলা, আজ থেকে 20 বছর আগের কথা। তোমার মামা আর আমি ছিলাম সবচেয়ে কাছের দুজন বন্ধু। কলেজে একসাথে পড়াশোনা করতাম আমরা। পুরো কলেজের মাঝে আমরাই ছিলাম সবচেয়ে ভালো বেস্ট ফ্রেন্ড। তোমার আম্মু একই কলেজে পড়তো আমাদের সাথে। তোমার আম্মুকে আমার প্রথম দেখা থেকেই ভালো লাগতো, কিন্তু কোনোদিনও বলে উঠতে পারিনি কেন আমি ছিলাম একজন কৃষকের গরিব ছেলে, আর তোমার আম্মু ছিল ঢাকার সবচেয়ে বড় বিজনেসম্যানের একমাত্র মেয়ে। যে কারণে তোমার আম্মুকে ভয় পেয়ে কখনো কিছু বলতে পারিনি। কিন্তু তোমার আম্মু মনে মনে ভালোবাসতো আমাকে। কিন্তু একসময় তোমার মামা জানতে পারে। তোমার মামা এতটাই ভালো ছিল যে যে কখনো ধনী হয়ে গরিবদের অবহেলা করতো না, বরং ও গরিবদের খুব ভালোবাসতো। তাই আমাদের ভালোবাসার কথাটা জানতে পেরে তাই তোমার মামা সেদিনের সিদ্ধান্ত নেয় তোমার আম্মুর সাথে আমার ওকে বিয়ে দিবে। কিন্তু এখানে বাস সাজে তোমার নানা। সে আমার আর তোমার আম্মুর সম্পর্কে জানতে পেরে ডাইরেক্ট বলে দেয় কোনো কৃষকের সাথে তার একমাত্র মেয়েকে বিয়ে দিবে না। তবুও যদি তার মেয়ে আমাকে বিয়ে করতে চায় তাহলে তার মেয়েকে সে ত্যায্য করবে। তখন তোমার মামা আমাদের ভালোর জন্য তার সকল সম্পত্তি তোমার আম্মুর নামে হস্তান্তর করে দেয়, যেটা আমরা কেউই জানতাম না। যখন তোমার নানা এসব সম্পর্কে জানতে পারে তখন তোমার মামাকে ত্যায্যপুত্র করে আর বলে যে তোমার মামা যদি এই শহরে থাকে তাহলে তোমার মামা তোমার নানার মরা মুখ দেখবে। সেদিনে তোমার মামা কাউকে না জানিয়ে এই শহর ছেড়ে কোথায় যেন হারিয়ে যায়। আমরা তারপর অনেক খুঁজেছি তাকে। তোমার নানাও তার ভুল বুঝতে পেরে আমাদের মেনে নেয়, আর তোমার মামাকেও অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা কোথাও তাকে খুঁজে পাই না। আর এত বছর পর যখন তাকে খুঁজে পাই তখন সে মারা গেছে। আর সেটাও তোমার কারণে নীলা, শুধুমাত্র তোমার কারণে। এতটুকু বলে থামলো নীলার ড্যাডি। ড্যাডির কথা শুনে অবাক হয়ে নীলা বলে, এত কিছু ঘটে গেছে অথচ আমি কোনো কিছুই জানি না এসব কথা। তুমি আমায় আগে কেন বলনি যে আমি মামার মৃত্যুর জন্য দায়ী? আমার জন্য আমার মামার এভাবে মৃত্যু হবে আমি কখনো ভাবতে পারিনি ড্যাডি। যে মামা তোমাদের জন্য এত কিছু করেছে সে মামার মৃত্যুর কারণ হব আমি। ভাবতেই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ড্যাডি। আমি কিছুতেই মানতে পারছি না এটা। নীলার কথা শুনেও ওর বাবা আবার বলল, জানো নীলা, আমি যখন জানতে পারলাম তুমি একটা ছেলেকে জেলে পাঠিয়েছ তখন আমি 1 মিনিটও দেরি না করে সেখানে চলে গিয়েছিলাম। কারণ আমি আগে থেকে জানতাম তোমার রাগ সম্পর্কে। আমি আগে ভেবেছিলাম নিশ্চয়ই ছেলেটার কোনো দোষ নেই। তুমি নিশ্চয়ই রাগের বশে ওকে বিনা দোষে জেলে পাঠিয়েছ। তাই আমি ছেলেটার কাছে যাই ওকে ছাড়াবো বলে। কিন্তু কখনো ভাবতে পারিনি এই ছেলেটাই হবে আমার সবচেয়ে কাছের বন্ধুর ছেলে। যখন ওর সম্পর্কে সব কিছু জানতে পারি তখন আমি বুঝতে পারি যে ও তোমার মামার ছেলে। কিন্তু দুঃখের ব্যাপার হলো তোমার মামাকে আমি শেষ দেখাটা দেখতে পারিনি। সে ছেলে যাওয়ার কথা শুনে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল। সেই মুহূর্তে তোমার উপর রাগ হয়েছিল আমার নীলা। আমার ইচ্ছা করছিল বাসায় এসে তোমাকে ত্যায্য করে দিতে, কিন্তু আমাকে থামিয়ে দিয়ে আবির সেদিন কি বলেছিল জানো? ও বলেছিল আমি যেন তোমাকে কিছুই না করি, কারণ ও তোমাকে ভালোবাসে আর তোমাকেই বিয়ে করতে চায়। আমার কাছে দাবি করে চেয়েছিল তোমাকে বিয়ে করে সে তোমাকে ভালো করতে, তাই আমিও তার সাথে তোমার বিয়েটা দিই, কিন্তু তোমাকে না জানিয়ে। আর এই সমস্ত সম্পত্তির মালিক শুধুমাত্র আবির, কারণ আবিরের বাবা মানে তোমার মামা নিজের সব সম্পত্তি আমাদের না দিত তাহলে আজকে আবিরের জায়গায় তুমি থাকতে নীলা।
আর ও রিক্সা চালক বাবার জায়গায় থাকতাম আমি। শুধুমাত্র তোমার মামার সেই আত্মত্যাগের জন্যেই আজ আমরা এত সুখে আছি। কিন্তু ড্যাডি, মামা তো অনেক পড়াশোনা জানতো, কলেজও পড়েছে, তাহলে মামা ভালো কোনো চাকরি না করে রিক্সা চালক কেন হলো? কারণ তোমার মামা চায়নি তোমার নানার সামনে এসে তার মরা মুখ দেখতে। তোমার নানা যখন তোমার মামাকে ওই কসম দিয়েছিল যে তোমার মামা যদি এই শহরে আসে তাহলে তোমার নানার মরা মুখ দেখবে, সেদিনই তোমার মামা এখান থেকে চলে যায় আর কখনো শহরে আসেনি। এমনকি ছেলের পড়াশোনার জন্য ছেলের কাছে টাকা পাঠিয়ে দিয়েছে, তারপরও নিজের শহরে আসেনি, শুধুমাত্র বাবার কথা রাখার জন্য। এতটাই একজন ভালো মানুষ ছিল তোমার মামা। শুধুমাত্র তোমার কারণে হার্ট অ্যাটাক করে মারা গেছে লোকটা। নীলা, শুধুমাত্র তোমার কারণে। তোমাকে মেয়ে বলে পৌঁছে দিতে আজ আমার ঘৃণা হচ্ছে নীলা। তুমি আমার মেয়ে হয়ে আমার সম্মান সব মাটির সাথে মিশিয়ে দিয়েছ। শুধু আমার বন্ধুকেই তুমি মেরে ফেলোনি, তার সাথে মেরে ফেলেছ আমার সম্মান, আমার বন্ধুত্ব। তোমার মামার মতো আবিরও আজকে হয়তো তোমার জন্য দূরে চলে গেল সারা জীবনের জন্য। আবির আমাকে ফোন করে জানিয়েছিল তোমাকে ও ভালো করে ফেলেছে, কিন্তু তুমি যদি ভালো হয়ে না থাকো, এসব যদি তোমার সাজানো নাটক হয়ে থাকে, তাহলে আবির সারা জীবনের জন্য হারিয়ে যাবে নীলা। ড্যাডির কথা শুনে ফ্লোরে বসে পড়লো নীলা। তারপর কান্না করে দিয়ে বলতে থাকে, এ হতে পারে না ড্যাডি, এটা কিছুতেই হতে পারে না। আমি আবিরকে কোথাও যেতে দেব না। আমি ভুল করেছি, ওর কাছে ক্ষমা চাইবো, আমি ওর পা ধরে ক্ষমা চাইবো আমি ড্যাডি। আবিরকে ছাড়া বাঁচতে পারবো না আমি ড্যাডি। ওকে তুমি এনে দাও ড্যাডি, আমার ওকে চাই ড্যাডি, আমার ওকে চাই। কথাগুলো বলতে বলতে হঠাৎ চারদিকে অন্ধকার হয়ে এলো নীলা। নীলা অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেল। নীলাকে অজ্ঞান হয়ে যেতে দেখে ওর কাছে ওর ড্যাডি দৌড়ে গিয়ে নীলাকে ধরে ফেললো। তারপর ডাকতে লাগলো, এ নীলা, নীলা, এ নীলা, মা কথা বল আমার সাথে। কি হলো তোর নীলা? নীলাকে পাগলের মতো ডাকতে লাগলো ওর ড্যাডি, কিন্তু নীলা কিছুতে জ্ঞান ফিরছে না। পরে কোনো উপায় না পেয়ে নীলাকে কোলে তুলে নিল। তারপর গাড়িতে নিয়ে বসে ড্রাইভারকে নিয়ে সোজা চলে গেল হাসপাতালে। হাসপাতালে পৌঁছে আমাকে ফোন দিল নীলার ড্যাডি। এদিকে আমি ফোনের মাঝে নীলার ঘুমন্ত ছবিগুলো দেখছিলাম। নীলা যখন রাতে ঘুমিয়ে থাকতো তখন আমি চুপি চুপি নীলার বেশ কয়েকটা ছবি তুলেছিলাম, কারণ আমি নীলাকে অনেক ভালোবাসতাম। আমি ছবিগুলো দেখছি আর চোখে জল ফেলছি, কারণ এখনই আমি আমার ফোনটা চিরতরের মধ্যে বন্ধ করে দিয়ে এই দেশ ছেড়ে চিরতরের মধ্যে অন্য দেশে পাড়ি দেবো। হঠাৎ ফোন বেজে উঠলো আমার। ফোনের স্ক্রিনে নীলার ড্যাডি নাম্বার দেখে ফোন ধরবো কি ধরবো না চিন্তা করতে করতে ফোনটা রিসিভ করে ফেললাম। সাথে সাথে ফোনের ওপাশ থেকে নীলার ড্যাডি বলল, আবির বাবা, তুমি কোথায় আছো? জলদি হাসপাতালে চলে আসো। আমার নীলার অবস্থা খুব খারাপ। ও তোমার ব্যাপারে সবকিছু জানতে পেরে অজ্ঞান হয়ে গেছে। আমি ওকে হাসপাতালে নিয়ে এসেছি, ডাক্তার দেখছে। তুমি তাড়াতাড়ি চলে আসো, নীলা তোমার জন্য পাগলামি করছে। নীলার ড্যাডির কথা শুনে এক মুহূর্ত দেরি না করে আমি ছুটলাম হাসপাতালের উদ্দেশ্যে। খুব দ্রুত হাসপাতালে পৌঁছে গেলাম। তারপর দৌড়ে চলে গেলাম নীলার কেবিনের সামনে। আমি পৌঁছতে নীলার কেবিন থেকে ডাক্তার বেরিয়ে আসলো। তারপর নীলার ড্যাডিকে উদ্দেশ্য করে হাসি মুখে বলল, কংগ্রাচুলেশন মিস্টার খান, একটা সুখবর আছে। আপনার মেয়ে মা হতে চলেছে আর আপনি নানা ভাই হতে চলেছেন। তাড়াতাড়ি মিষ্টি খাওয়ান মিস্টার খান। ডাক্তারের কথা শুনে থমকে দাঁড়ালাম, যেন মুহূর্তের মাঝে আমার সব কিছু থেমে গেল সেখানে। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। এদিকে নীলার ড্যাডিরও একই অবস্থা, খুশিতে কথা বলতেই ভুলে গেছে সে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নীলার ড্যাডি ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, নীলাকে কি এখন দেখা যাবে? ওর কাছে কি যাওয়া যাবে ডাক্তার? হ্যাঁ, অবশ্যই যেতে পারবেন, তবে নীলা জ্ঞান ফেরার পর। শুধু ওর স্বামীকে খুঁজছে, ওর স্বামী গেলে ভালো হয়। আমি ডাক্তারের কথাটা শোনা মাত্রই কাউকে কোনো কিছু না বলে সোজা নীলার কেবিনে ঢুকে পড়লাম। নীলা নিজের বেডে বসে অন্য দিকে করে তাকিয়ে আছে। আমি সোজা গিয়ে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আচমকা এভাবে জড়িয়ে ধরায় ব্যবসাকা খেয়ে নীলা আমার দিকে তাকিয়ে বলল, আবির কি করছো কি? আমার বাবু ব্যথা পাবে তো। আই, তুমি আমায় ছেড়ে দূরে যাচ্ছ কেন? আমি কি তোমাকে দূরে যেতে বলেছি? আমাকে ছেড়ে যাওয়ার খুব শখ, তাই না? আর একবার ছেড়ে যাওয়ার কথা বলে দেখো, ঠ্যাং ভেঙে বাড়িতে ফেলে রাখবো তোমায় আমি। এতদিন তুমি আমায় মেরেছ, এখন থেকে আমি তোমায় মারবো। এখন থেকে উল্টা শাসন হবে, বুঝলে? আর আমাকে কিছু বলতে আসলে আমার ছেলে তোমায় শাসন করবে। নীলার কথা শুনে মিষ্টি সে নীলাকে জড়িয়ে নিলাম। তারপর দুজনে হা হা করে হাসতে লাগলাম। আজ যেন ভালোবাসা পূর্ণতা পেল আমাদের। সব অবহেলা, মিথ্যা অভিনয় সব কিছু বলে আজ দুজন এক হয়ে গেলাম, যেন ভালোবাসার এক সীমান্তহীন সাগর। এভাবে বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা, এই দোয়াই করি। আজকের গল্পটা এখানেই শেষ। আগামী গল্পের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।